আমাদের আজকের গল্প প্রণব রায়ের কলমে বিবাহ সমস্যা। গল্প পাঠে রয়েছে প্রীতম, শুভম, রাজ চট্টোপাধ্যায়, বর্ণালী, দেবস্মিতা, পিয়ালি, অঙ্কন, সব্যসাচী এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। পড়ি কি মরি করে ছুটে এলো ঘণ্টাকর্ণ। হাঁপাতে হাঁপাতে বলল, হেছেন? চেয়ার থেকে স্প্রিংয়ের পুতুলের মতো লাফিয়ে উঠল ভানু, আর নড়বড়ে ইজি চেয়ারে পচা ক্যাম্বিসের মতো ছিঁড়ে বসে পড়ল জহর। বোবাকালা ঘণ্টাকর্ণ কথা বলছে, কিন্তু অবাক হওয়ার সময় তখনও নয়। দুজনের গলা দিয়ে একই প্রশ্ন বেরিয়ে এলো, কে এসেছে? বাড়িওয়ালা? ঘণ্টাকর্ণ আগের জন্মে বোধ করি কোনো সাউন্ড রেকর্ডিস্ট ছিল। তৎক্ষণাৎ জবাব দিল, না বাপু, দাড়িওয়ালা নয়, দাড়ি কামানো। ধুত্তর কালার ডিম। ইজি চেয়ারের খাঁচার মধ্যে বসেই জহর গর্জে উঠল। ঘণ্টার কানের কাছে মুখ নিয়ে এসে ভানু বলল, বাড়িওয়ালা? এগে তাহলে ছুটে আসবো কেনে? বলে দিতুম বাবু হাসপাতালে। হাসপাতালে যাওয়াটা ভানুর লেটেস্ট আবিষ্কার। কেননা বাবু বেরিয়ে গেছে, বাবু বাথরুমে ইত্যাদি বলা সত্ত্বেও দেখা গেছে যে বাড়িওয়ালা ফুটপাতের সামনেই দাঁড়িয়ে থাকে। বেরোনো মুশকিল হয়, কিন্তু বাবু হাসপাতালে বললে কিছুদিন রেহাই পাওয়া যেতে পারে। তবে কে? পেট্রোলের বিল? এগে না, তেরপল নয়, ওই প্যান্টালুন পরা এক ছোকরা বাবু। আমায় শুধলো গোয়েন্দা বাবু আছে। তুই কি বললি? আছে কিনা তেনাকে শুধিয়ে আসি যাই। ক্যাডাভারাস লেডা কাপচার, ইয়েস। নিশ্চয়ই নতুন পাওনাদার। ইডিয়ট! পাওনাদার হলে গোয়েন্দা বাবু বলতো না, শুধু বাবু বলতো। মনে হচ্ছে কেস আছে। কেস? 32 পাটি দাঁতের এক্সিবিশন খুলে ঘন্টা সায় দিল। আমারও তাই মনে হচ্ছে বাবু, কেস এসেছেন। মহিলা না পুরুষ? বুড়ুষ কি হবে? ধুত্তর পুরুষ, বলছি মেয়ে না ছেলে? ব্যাটা ছেলে। চেহারা? না না, বিয়ারা নয়, ভদ্রলোক। আতপোড়া চরুরটা মুখে গুজে ভানু বলল, ডেকে আন, ডেকে আন, ডেকে আন। দাঁড়া দাঁড়া। ইজি চেয়ারে জাতি কলে ছটফট করতে করতে জহর বলে উঠল, আরে আগে আমায় তোল। তোকে তুলতে তো ক্রেন লাগবে, অথবা ব্রেকডাউন ভ্যান। গমের বস্তার মতো ভুঁড়ি নিয়ে ইজি চেয়ারে বসার শখ কেন? হ্যাঁ, নে নে ওঠ। জহরের দিকে হাত বাড়িয়ে দিল ভানু। হাত লাগালো ঘন্টাও। বার কয়েক টাগ অফ ওয়ারের পর ইজি চেয়ারের আলিঙ্গন থেকে গমের বস্তা উঠে এলো। ঘন্টা বাইরে যেতেই জহর বলে উঠল, ব্যাপার কি রে ভানু, বোবা ঘন্টা যে কথা বলছে। আরে বুঝতে পারলি না? ওর 7 মাসের মাইনে বাকি পড়েছে, বল ফুটবে না। এবার আমাদের বোবা হওয়ার পালা। এরপর কানেও শুনতে পাবে নাকি? তাও হয়তো পায়ে। কেলেঙ্কারিয়াস, কেলেঙ্কারিয়াস। হঠাৎ চোখ বুজে ফেলে ভানু চেঁচিয়ে উঠল। জহর ভেবাচাকা খেয়ে বলল, আরে কি, আরে হলোটা কি? দেখছিস না পড়ে গিয়ে তোর প্যান্টের অকুস্থল ফেসে গেছে? যা যা গিয়ে পাল্টাই যা। অকুস্থলে হাত চাপা দিয়ে জহর পাশের ঘরে ছুটল। বাইরে পায়ের আওয়াজ শোনা গেল। কেস আসছে। মুখ থেকে চুরুট সরিয়ে ভানু খুশি খুশি গলায় বলে উঠল, আসুন আসুন, স্বাগত। আর ঠিক সেই সময় ঘরে পা দিয়ে দারুণ চমকে উঠল আগন্তুক ভদ্রলোক। আশ্চর্য, আপনি আমার নাম জানলেন কি করে? গোয়েন্দারা সর্বশক্তিমান, স্বাগত বাবু। তা আপনি রবার্ট ব্লেকের নাম শুনেছেন? শুনেছি। তিনি ইচ্ছে করলে 3 পুরুষের নাম বলে দিতে পারতেন। বলেন কি? আর আমি তাঁরই শিষ্য। আপনি তাহলে? আপনি যাকে খুঁজছেন সেই প্রাইভেট ডিটেকটিভ ভানু রায়। আর ওই যে অ্যাসিস্ট্যান্ট জহর বানুচ্ছে। ভুঁড়িতে বেল আটকাতে আটকাতে জহর ঘরে ঢুকল এবং সঙ্গে সঙ্গে চমকে উঠল সে। আরে স্বাগত, যে তুই এখানে? আবার সেই স্বাগত সেন সাজতে হবে নাকি? না না, তা নয়, ভয়ানক মুশকিলে পড়ে ভানুবাবুর কাছে এসেছি ভাই। আসতেই হবে, ভানু সাক্ষাৎ মুশকিল আসান। তা আপনাদের জানাশোনা কত দিনের? অনেক দিনের,
একই স্কুলে দুজনে পড়তাম, তবে এক ক্লাসে নয়। ক্লাস 9-এ বছর 5 অপেক্ষা করার পরও আমাকে ধরে ফেলল। এবার আপনার চালাকে ধরতে পেরেছি ভানুবাবু। আপনি নিশ্চয়ই জহরের মুখে আমার নাম শুনে থাকবেন, তাই না? ধরুন, যদি শুনেই থাকি, দেখা তো আপনার সঙ্গে কখনো হয়নি, তাহলে আপনি ঘরে পা দেওয়ার আগেই কি করে আপনার নাম বললাম বলুন? স্বাগত জবাব দিতে পারল না। বাবা, আমার ব্রেনের পরিচয় আপনি ক্রমশ পাবেন স্বাগত বাবু। বসুন বসুন। স্বাগত একখানা চেয়ার দখল করল। ভানু পোড়া চুরুট মুখে গুজে তার আপাদমস্তক একবার চোখ করে দেখে নিল। বয়স 30-এর কিছু নিচে, বেশ সুদর্শন চেহারা, 6 ফিটের কাছে, যাকে বলে উজ্জ্বল গৌরবর্ণ। ছোট কিন্তু জলজলে চোখ, ঠোঁটে রোনাল্ড ক্যামরনের মতো সরু কোফ, আর গায়ে মসৃণ চামড়ার ডেক্রনেট প্যান্ট আর দুধসাদা টেরিলিনের হাওয়াই শার্টে বড়লোক ছেলের পরিচয়। এক নজর দেখে নিয়ে ভানু বলল, নিজের মোটরে না চেপে বাসে এলেন কেন স্বাগত বাবু? তাও জেনে ফেলেছেন? আপনি তো সাংঘাতিক লোক মশাই। চেয়ার ছেড়ে প্রায় লাফিয়ে উঠল স্বাগত। ভানু গোয়েন্দাকে বাংলাদেশ এখনো চেনেনি, চিনলে অজ্ঞান হয়ে যেত। ওর নাম অবশ্য আমি শুনেছি, কিন্তু উনি যে এত বড় প্রতিভা আগে জানতাম না। আমি কি জানতাম? গোয়েন্দা জগতে ভানু একটা বিস্ময়ের চিহ্ন। পোড়া চুরুটটা ধরিয়ে ভানু স্বাগতের মুখোমুখি বসল। তারপর ভারী কিচালে বলল, তা জেন্টলম্যান, এবার কাজের কথায় আসা যাক। বলুন, আপনার কেস কি? বলছি, বিশেষ ব্যস্ত নাকি? আরও কেস হাতে আছে বুঝি? ধরফর করে জহর বলতে গেল, তার আগেই জহরের পা মারিয়ে দিল ভানু। ধোয়া ছেড়ে বলল, কেস হাতে আছে বই কি, অনেকগুলো কেস আছে। এই ধরুন, ধাপ্পাগড়ের প্রিন্স গুলপট্টি সিংয়ের জহরং চুরি, বা ঝঞ্ঝাটপুরের রানী ঝঞ্ঝা দেবীর ভ্যানিটি ব্যাগ বদল। তাহলে আমার কেসটা? নি, আরে টাইম করে উঠতে পারছি না, কাজের এত প্রেশার যে 3 দিন খাওয়াই হয়নি। ফলে আমাদের লো প্রেশার। আমি আপনার পুরো ফিস দিতে প্রস্তুত। টাকাটা কিছু নয়, বুঝলেন? রহস্যভেদটার আনন্দই সব। যাই হোক, আশা নিয়ে এসেছেন যখন, আপনার কেসটা শোনাই যাক। কেস কি তোর? গুম খুন? না, খুনটুন নয়, আমার কেস একটা ধাঁধা। ধাঁধা? আগে হ্যাঁ, শুনুন বলছি। স্বাগত যা বলল সত্যি ঘটনা বলে বিশ্বাস করাটা কঠিন, কিন্তু গল্প উপন্যাসের মতোই অদ্ভুত মজার ঘটনা দুনিয়ায় কত ঘটছে, কে তার খোঁজ রাখে বলুন? এলোমেলোভাবে স্বাগত যা বলে গেল তা গুছিয়ে নিলে এই দাঁড়ায়, রাত 11:15। শহরের এদিকটা নিশুতি হয়ে এসেছে। যোধপুর পার্কের ঘরে মোটা মোটা ডাক্তারি কিতাবের মধ্যে স্বাগত ধ্যানস্থ। শুধু টাইমপিসের ধুকপুক শোনা যায়। হঠাৎ বেজে উঠল টেলিফোন। নড়ে চড়ে উঠল স্বাগত। এত রাতে কে ফোন করে? হাত বাড়িয়ে রিসিভারটা তুলতেই তার কানে মেয়েলি গলার একরাশ কথা এক পশলা বৃষ্টির মতোই আচমকা ঝরে পড়ল। কে? কাজল? আমি বেবি গুপ্তা। কি করছিলি রে? শুয়েছিলি বুঝি? আমার যে ভাই কি হয়েছে আজ, এই পোড়া চোখে ঘুম নেই। সেতার নিয়ে বসলাম, তাও ভালো লাগলো না। চুল বাঁধতে বসলাম, বিরক্ত লাগলো। রাতটাও আজ এমন লাভলি, এই সময় কেউ যদি কাছে থাকতো না রে, বেশ হতো, তাই না? সেই রাতটা হঠাৎই ঝংকার দিয়ে উঠল না খিলখিল হাসি, স্বাগত চট করে সেটা বুঝতে পারল না। কথার তোরে হকচকিয়ে গিয়েছিল সে। এবার সামলে নিয়ে বলল, কাজল সজল গজল কেউ এখানে থাকে না। কত নম্বর চাই আপনার? অদৃশ্য নারীকণ্ঠ নাম্বার বলল। রং নাম্বার। স্বাগতের গলায় এবার স্পষ্ট বিরক্তি প্রকাশ পেল। টেলিফোনের ওধারেও গলাটা কিন্তু মোলায়েম শোনালো না। রং নাম্বার তো আগে বলেননি কেন? চুরি করে মেয়েদের প্রাইভেট কথা শোনার ভদ্রতা বুঝি? বাহ, বেশ তো। নিজের রং কানেকশন করে আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আজকাল মেয়েদের কাণ্ডজ্ঞান তো খুব দেখছি। অচেনা মেয়ের সঙ্গে ঝগড়া করাটাই কাণ্ডজ্ঞানের পরিচয় নাকি? আচ্ছা, ঝামেলায় ফেললেন তো। আপনি তো খামোকা দৈব বাণীর মতো ঝগড়া বাঁধলেন। যাক, ঘাট হয়েছে আমার, দয়া করে ফোনটা ছেড়ে দিন। রিসিভারটা নামিয়ে রাখলো স্বাগত। কোথা থেকে উটকো ঝামেলা জুটলো কে জানে। কি নাম বললে যেন মেয়েটা? বেবি। বড় লোকের আহ্লাদি মেয়ে নিশ্চয়, অথচ গলার আওয়াজটা খুব একটা মন্দ নয়। একটু মোটা, কিন্তু সুর আছে। যাকগে, উৎপাত গেছে।
একটা সিগারেট ধরিয়ে মোটা মোটা ডাক্তারি কেতাবের মধ্যে ডুব দিল স্বাগত। কিন্তু 5 মিনিট, মাত্র 5 মিনিট, তারপর আবার বেজে উঠল সে ক্রিং ক্রিং করে। ভোর দুটো কুচকে গেল স্বাগতের। আবার কে? ও, মনে পড়েছে, শম্ভু মল্লিকের ফোন করার কথা ছিল মেডিসিন সম্পর্কে 2-1 প্রশ্নের ব্যাপারে। শম্ভু পরীক্ষার্থী, ডক্টর পালের সঙ্গে একটু খাতির আছে, হয়তো 2-1 সাজেশনও পাওয়া যেতে পারে। উৎসুক হয়ে রিসিভারটা কানে তুলল স্বাগত। টেলিফোনের ওধার থেকে শোনা গেল, হ্যালো কাজল, এই জানিস ভাই একটু আগে কি কাণ্ড। স্বাগতের মেজাজ মুহূর্তের মধ্যেই পলতা পাতার মতো তেতো হয়ে গেল। রাগ চেপে গম্ভীর গলায় বলল, বলেছি কাজল, আফজল, নিউজল কেউ এখানে থাকে না। ওমা, আপনি? আগে হ্যাঁ, অধমকে আবার কেন জ্বালাচ্ছেন? জ্বালাচ্ছি মানে? ভদ্রভাবে কথা বলুন, আমি তো ঠিক নাম্বারই ডায়াল করেছি। প্রাণপণ চেষ্টাতেও আর ভদ্রতা রাখতে পারছি না। কাল থেকে আমার কলেজ ফাইনাল পরীক্ষা শুরু, আর আপনি কোন কলেজ? মেডিকেল, আর আপনি বারবার রং কানেকশন করে আমার পড়াশোনার কাল ফাইনাল পরীক্ষা, আজ আপনি পড়ছেন। 6টা বছর কি করেছেন? ঘাস কেটেছি, এখন দয়া করে রেহাই দেবেন কি? বাবা, আপনি কি রাগী মানুষ? আমি তো ঠিক নাম্বারই ডায়াল করেছি, কিন্তু কি অদ্ভুত কাণ্ড দেখুন। আচ্ছা, আপনার নাম্বারটা বলুন তো। যে নাম্বার আপনি চাইছেন তার শেষে আছে 9, আর আমার নাম্বারের শেষে রয়েছে 0। আপনার টেলিফোনের ডায়াল ঠিকমতো কাজ করছে কিনা একটু দেখে নিন, ঠিক আছে? করলে বারবার 9-এর বদলে পেতেন না। সুতরাং টেলিফোন কোম্পানিকে খবর দিন, আমাকে ব্যতিব্যস্ত করবেন কেন, তাই না? সরি, ঘুম আসছে না তাই। আচ্ছা, আপনি তো প্রায় ডাক্তার, কি করে ঘুম আসে বলতে পারবেন? পারি, হয় পেট ঠেসে পান্তা ভাত খান, নয় বাড়িতে যদি টিউবওয়েল থাকে 7 বালতি জল তুলুন, তাই ঠিক আছে? আর বকবেন না। টেলিফোনের ওধার থেকে খিলখিল হাসি ভেসে এলো। ঝনাত করে রিসিভারটা নামিয়ে রাখলো স্বাগত। এই গেল প্রথম দিন। ব্যাপারটা কিন্তু প্রথম দিনেই মিটল না, তারপরেও জের চলল। ফাইনাল পরীক্ষা হয়ে গেছে। শেষ পরীক্ষা দিয়ে স্বাগত তখনও বাড়িতেই ফেরেনি। বন্ধুদের সঙ্গে গোলদিঘিতে আড্ডা দিয়েছে, বসন্ত কেবিনে খেয়েছে। তারপর যখন বাড়িতে ফিরেছে তখন রাত 11টা। পোশাক বদলে অত্যন্ত হালকা মনে ও ক্লান্ত দেহে এসে শুতে যাবে, ঠিক সেই সময় বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। শম্ভু মল্লিক নাকি ডক্টর মিশ্র? স্বাগত যার সব থেকে ফেভারিট ছাত্র। রিসিভারটা তুলে স্বাগত বলল, ইয়েস। স্বাগত সেন আছেন? গলার আওয়াজটা শুনে কিন্তু ভুল হওয়ার কথা নয়। একটু মোটা অথচ সুরেলা, বড়লোকের সেই আহ্লাদি মেয়ে, সেই বেবি নিশ্চয়ই। তবুও স্বাগত বলল, কে আপনি? বাহ, এরই মধ্যে ভুলে গেছেন? এত দুর্বল স্মরণশক্তি নিয়ে ডাক্তারি পরীক্ষায় পাশ করবেন কি করে? টুকলি পাই করে? কিন্তু তা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নেই। কাজল মিত্রের বদলে অধম স্বাগত সেনকে কেন দরকার তাই বলুন। ধন্যবাদ জানাতে। ধন্যবাদ? কি জন্যে? আপনি ঠিকই ধরেছিলেন, আমার টেলিফোনটা বিগড়ে গিয়েছিল, গতকাল সারিয়ে দিয়ে গেছে। বেশ তো, এখন তাহলে আপনার বান্ধবীকে ফোন করুন, পাবেন। ও কাজল গত পরশু ডালটনগঞ্জ গেছে তার কাকার কাছে, তাই তো আপনাকে ফোন করলাম। আমার আবার খানিকক্ষণ গল্প না করলে ঘুম আসে না। এই হচ্ছে একটা নতুন টাইপের ইনসমনিয়া কেস। আমার প্রেসক্রিপশন ফলো করেছিলেন? সরি, আমাদের বাড়িতে টিউবওয়েল নেই। আর পান্তা ভাত, ওরে বাবা, পান্তা ভাত খেয়ে খেয়ে থাকোমনির মতো কুমড়ো হয়ে যায় আর কি। থাকোমনিকে? আমাদের ছি ভীষণ পান্তা খায়। তবে আর কোনো ওষুধ নেই। আপনি বরং রোজ গল্প করার জন্য একজন মাইনে করা লোক এনগেজ করুন। সে কাজটা আপনিই করুন না, আপনাকে আমার বেশ ইন্টারেস্টিং লাগছে। কত টাকা পেলে করবেন? ভারী চালিয়াত মেয়ে তো, বললে 1000 টাকা পেলেও করব না। কিন্তু তাদের সাথে কথা বলে সুখ নেই যে। একদম আলুনি। আলুনি? মানে ন্যাকা, জীবনে যেন তারা মেয়েই দেখেনি, মিউজিয়ামে এসে আমাকে প্রথম দেখলো। তাহলে উপায় কি বলুন? আচ্ছা, একটা কাজ করলে হয় না? কত লোকে তো কলম বন্ধু মানে পেন ফ্রেন্ড পাতায়, আমরা দুজনে না টেলিফোন বন্ধু পাতাই, কেমন হয়? আচ্ছা পাগলাটে মেয়ে তো, মতলবটা কি? সত্যি মাথায় ছিট আছে না অন্য কোনো মতলব? কি হলো? পুরুষের সামান্য একটা পাঁজরা থেকে যারা তৈরি, আমি তাদের ভয় পাই না। সার্থক অ্যানাটমি পড়েছিলেন দেখছি, তাহলে টেলিফোন বন্ধু হতে রাজি তো? তার মানে আপনার জন্য রোজ আমাকে খানিকটা করে সময় খরচ করতে হবে? বেশিক্ষণ নয়, শুতে যাবার আগে খানিকক্ষণ। আগে হয় না, আপনি কিন্তু বড্ড বেশি বকেন।
মেয়েদের বকবকানি আমার মোটেই পছন্দ নয়। কিন্তু বকবক না করলে আমার যে ঘুম আসে না। মনে করুন না আমি একজন রোগী, ঘুমোতে না পেরে আপনার সাহায্য চাইছি। সাহায্য করবেন? বলুন, রাজি? রাজি। থ্যাংক ইউ টেলিফোন বন্ধু, আর জ্বালাবো না। ঘুম পাচ্ছে, গুড নাইট। গুড নাইট। কোথাকার জল শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় স্বাগতের তা আদবেই জানা ছিল না। জানা থাকলে এ গল্প তৈরিও হতো না। চলতে লাগলো দুই টেলিফোন বন্ধুর আলাপ, প্রায় প্রত্যহই। সেই একই সময় রাত 11টার পর। এধারে স্বাগত সেন আর ওধারে বেবি গুপ্তা। মাঝখানে অনেকখানি লম্বা তার, আর সেই লম্বা তার বেয়ে দুটো কাঁচা মন কেমন করে যে কাছাকাছি এসে গেল সেটা বিজ্ঞানে জানবার কথা নয়, সেটা মনোবিজ্ঞানের বিষয়। রাত 11:20 টেলিফোন বাজল। হ্যালো, কি করছেন এখন? আজ পরীক্ষার রেজাল্ট আউট হলো, তাই বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে হোটেলে খেয়ে এসে এইমাত্র জ্যাঠামশাইকে প্রণাম করলাম। ও তাই নাকি? তাহলে ডাক্তার হলেন? হলাম। পরীক্ষার আগে আপনি উৎপাত করা সত্ত্বেও। বারে, পাশ করে বন্ধুদের খাওয়ালেন আর আমাকে খাওয়ালেন না। আমিও তো আপনার বন্ধু। বেশ, খাওয়াবো। একদিন চলে আসুন আমার বাড়ি। আপনার বাড়ি? না না, বাড়িটারি নয়, ভালো কোনো হোটেলে। আচ্ছা, তাই সই। কবে খাবেন বলুন? যেদিন নেমন্তন্ন করবেন। তবে স্বপ্নের বুধবার বাদ দিয়ে কলেজের একটা ফাংশন আছে, আমাকে সেতার বাজাতে হবে। সাক্ষাৎ বিনা পানি বুঝি? ঠাট্টা করছেন? জানেন আমি ওস্তাদ রহিমউদ্দিন খাঁর ছাত্রী। আমি ডাক্তার মানুষ, গান বাজনার খবর জানবো কেমন করে? যাকগে, তাহলে বুধবার পরের রবিবার আপনার নেমন্তন্ন রইল, ঠিক আছে? হোটেল মমতাজের সন্ধে 8টায়, কেমন? থ্যাংক ইউ টেলিফোন বন্ধু। হ্যাঁ, একটা কথা আপনাকে বলা হয়নি যে আপনাকে আমি চিনব কি করে। একটা নিশান বলে রাখুন। বলছি, আমার পরনে থাকবে কাঠগোলাপ রঙের সিল্কের শাড়ি আর ভালো ভেলভেটের ভ্যানিটি ব্যাগ। কিন্তু আপনার নিশানা? আমার কালো প্রিন্স কোটের বোতামে সাদা ফুল আটকানো থাকবে। ভালোই হলো। এতদিন কানের আলাপ ছিল, এবার চোখের আলাপ হবে। আমার কিন্তু ভারী কৌতূহল হচ্ছে। ওটা মেয়েদের ধর্ম। আর আপনার বুঝি কোনো কৌতূহল নেই? সত্যি করে বলুন তো। কৌতূহল ঠিক বলবো না, আমরা ধারণা দিয়ে আপনার একটা ছবি এঁকেছি। সে তো আমিও এঁকেছি আপনার সম্পর্কে। দেখা যাক কার ধারণা কতখানি সত্যি হয়। মনে থাকে যেন, হোটেল মমতাজ, রবিবার সন্ধে 8টা। মনে থাকবে। আসছে কাল সেই রবিবার, 1 এপ্রিল। স্বাগত বলল, আমি একটা মজা করতে চাই জহর। স্থান বসন্ত কেবিন, সময় সকালবেলা। একটা গোটা অমলেটের অর্ধেকটা মুখে পুড়ে জহর গোদ গোদ করতে করতে খাওয়ার আওয়াজ করলো মাত্র। স্বাগত বুঝে নিল তার অর্থ কী। কীরকম মজা? হোটেল মমতাজে কাল তুই হবি স্বাগত সেন, আলাপ করবি বেবি গুপ্তার সঙ্গে। আর তুই? আমি হব জহর বানুজ্জে, তোর বন্ধু। একটু দূরে বসে থাকবো, তোদের দেখব। নেহাত দরকার না হলে কথা বলবো না, এই ঠিক রইল, বুঝলি? মাফ করো ভাই স্বাগত, আমাকে দিয়ে হবে না। বলিস কি? কেন হবে না কেন শুনি? সেই নূপুর চ্যাটার্জির পর থেকে সুন্দরী মেয়ের ব্যাপারে আমি আর নই। এ আমার একটা মজার প্ল্যান, তুই ভেস্তে দিবি ভাই, প্লিজ না করিস না। আগে সুন্দরী মেয়ে দেখলে আমার বুকে কাম সেপ্টেম্বরের মিউজিক বাজতো, আর এখন সাইরেন বাজে, হাতে পায়ে খিল ধরে যায়। না ভাই, তোমার ওই বেবির মজায় আমি আর মোছতে পারবো না। আর দূর, ঘাবড়াচ্ছিস কেন? আমি তো তোর কাছেই থাকবো। বেগতিক দেখলে তোকে সেভ করবো না হয়? আরে আরও তো বন্ধুবান্ধব আছে, আর কাউকে স্বাগত সেন সাজানা। তোর মতে এমন ইন্ডিয়ান আর্টের চেহারা পাবো কোথায় বলতো? দোহাই জহর, 11th আওয়ারে আমার প্লিজ এরকম ভাই, এরকম করে ডোবাস না। তাছাড়া হোটেল মমতাজের খাবারগুলোর কথা একটু ভেবে দেখ। ফাউল রোস্ট, চিকেন চাউ, প্রন কাটলেট। আচ্ছা আচ্ছা, এত করে যখন বলছিস, কাল যাবো ক্ষণ। সাব্বাস, তাহলে চল চাঁদনি বাজারে তোর কালো প্রিন্স কোট কিনে আনি। আচ্ছা যাচ্ছি। এই শোন না, আর একটা মামলেটের অর্ডার দে, ডবল ডিমের দিস। হোটেল মমতাজ অভিজাত হোটেল। ডাইনিং হলে দরজার দিকে চোখ রেখে বসে আছে স্বাগত আর জহর। রিজার্ভ করা টেবিলে জহর, পরনে শার্ক স্কিনের ধবধবে প্যান্ট, কালো প্রিন্স কোট আর বুকের বোতামে সাদা ফুল। পাশের টেবিলে স্বাগত, পরনে ঢিলে পায়জামা আর অদ্দির কলিদার পাঞ্জাবি শুধু।
কাঁটায় কাঁটায় 8টার সময় দরজার বাইরের করিডরে গাঢ় লাল রঙের ঝলক দেখে স্বাগত সোজা হয়ে বসল। ঠিকই দেখেছে, কাঠগোলাপ রঙের সিল্কের শাড়িই বটে, আর হাতে কালো ভেলভেটের ভ্যানিটি ব্যাগ। চাপা গলায় স্বাগত বলল, আসছে। দরজা পেরিয়ে হল ঘরে পা দিল বেবি গুপ্তা। আর সঙ্গে সঙ্গে স্বাগতের মনে হলো যে সে যেন লটারিতে হেরে গেল। তার ধারণায় আঁকা বেবির সঙ্গে জলজ্যান্ত এই বেবির আদ্যপান্ত কোনো মিল নেই। গঙ্গাবক্ষে ভাসমান একটি বয়াকে কাঠগোলাপ রঙের শাড়ি পরালে যেরকম দেখতে হয়, বেবি গুপ্তার চেহারা অবিকল সেই রকম। রংটা অবশ্য ময়লা নয়, কসমেটিক্সের কল্যাণে জৌলুস রয়েছে। তবে মুখখানি দেখলে মনে হয় গত জন্মে মাও সেতুংয়ের বোন ছিল নিশ্চয়ই। স্বাগত ভাবল, পান্তা না খেয়ে এই চেহারা, খেলে কি হতো কি জানে। কেমন বুঝছিস? স্বাগত জিজ্ঞাসা করল। জহর বলল, বেবি তো হেভি আছে দেখছি। যা রিসিভ করে আন। শোন, কথাবার্তা বলবি বেশ বুঝে সুঝে, আর একটু সামলে, ঠিক আছে? মানে ওই স্মার্টনেসের সঙ্গে, বুঝলি? আমি হলাম ঝানু গোয়েন্দা, ভানুরায়ের অ্যাসিস্ট্যান্ট জহর বাড়ুচ্ছে। আমাকে আর স্মার্টনেস শেখাস নে। কালো প্রিন্স কোটের বোতামে সাদা ফুলটা নাড়তে নাড়তে জহর এগিয়ে গেল। আমি নিশ্চয়ই বেবি গুপ্তার সঙ্গে কথা কইছি। মৃদু হেসে মাথা নাড়ল বেবি, কেননা তার দেহের উপর সোজাসুজি মাথাটাই বসানো। হেসে বলল, আর আপনি নিশ্চয়ই স্বাগত সেন। কারেক্ট। এতক্ষণ তাহলে আপনার কথাই হচ্ছিল। তাই নাকি? কার সঙ্গে? ওই যে স্বাগতর সঙ্গে। আর সঙ্গে সঙ্গে পাশের টেবিল থেকে স্বাগতকে এসে উঠল। অবাক হয়ে বেবি গুপ্তা বলল, তার মানে? মানে হচ্ছে গিয়ে আমারই সঙ্গে, অর্থাৎ কিনা সে মনে মনে আপনার কথাই ভাবছিলাম। স্বাগতের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। ফিক করে হেসে বেবি বলল, তাই নাকি? আপনি বেশ গুছিয়ে কথা বলতে পারেন দেখছি। এবার স্বাগতের দিকে চট করে তাকিয়ে হাসি হাসি মুখের জহর বলল, স্মার্ট লোকের লক্ষণ এই, বুঝলেন কি না? আসুন বসুন। জহর আর বেবি টেবিলে বসতেই এদিক ওদিক তাকাতে তাকাতে একটু অল্প বয়সী অবাঙালি মেয়ে এগিয়ে এলো স্বাগতের টেবিলের কাছে। ইংরেজিতে জিজ্ঞাসা করল, স্বচ্ছন্দে? মনে হলো মেয়েটি পাঞ্জাবি, পরনে দুধে সিল্কের সালোয়ার কামিজ, সাদা মলমলে দোপাট্টা, আর মাথার ওপর দিয়ে এসে কাঁধের ওপর ফেলা সাদা মখমলের বটুয়া। সরল সুঠাম ফর্সা চেহারা, রজনীগন্ধার একগাছি ডাঁটার মতো। কিন্তু রজনীগন্ধার শোভা দেখার ফুরসত স্বাগতের তখন আর নেই। তার চোখের ক্যামেরা আর কানের মাইক্রোফোন জহর আর বেবির দিকে ফেরানো। 8টায় ডিনার। দেখতে দেখতে হোটেল বিহারি আর বিহারিনীদের জটলায় হলটা ভরে উঠল। শুরু হয়ে গেল বয়দের ব্যস্ততা, কাঁটা চামচের টুংটাং। খেতে খেতে বেবি বলল, আমাকে দেখে কেমন লাগছে বললেন না তো? চোখ বুজিয়ে চিবোতে চিবোতে শুধু জহর বলল, গ্র্যান্ড। সত্যি বলছেন? একটুও হতাশ হননি? মোটেই না, আপনাকে দেখে প্রাণে ভরসা পেয়েছি। আমরা দুজনেই হচ্ছে কি হেভি ওয়েট চ্যাম্পিয়ন। খুট করে আওয়াজ করতেই স্বাগত মুখ তুলে দেখে পাঞ্জাবি মেয়েটি হাসি চাপার চেষ্টা করছে। বাংলা না বুঝলেও হেভি ওয়েট চ্যাম্পিয়ন কথাটা সে নিশ্চয়ই শুনেছে। স্বাগত কটমট করে তাকালো জহরের পানে। সেদিকে চোখ পড়তেই জহর খতিয়ে গিয়ে বেবিকে বলল, মানে রাগ করলেন নাকি? না না, রাগ করব কেন? আপনি তো বেশ হিউমার করতে পারেন। আচ্ছা টেলিফোন বন্ধু, টেলিফোনে আমার সম্পর্কে আপনার ধারণা কেমন ছিল? টেলিফোন? আপনাকে আবার টেলিফোন করলাম কবে? বেবি কিছু বলার আগেই পাশের টেবিলে স্বাগত আবার বিষম খেল। চকিতে একবার সেদিকে তাকিয়ে জহর তাড়াতাড়ি বলল, ও টেলিফোন, আচ্ছা আচ্ছা, তাই বলুন। আমিও তো তাই বললাম, কিন্তু মাঝে মাঝে আপনি এমন গোলমেলে কথা বলছেন কেন? মনে হচ্ছে যেন অচেনা কেউ। মনে হবেই তো, ওটা হলো ডিটেকটিভদের কায়দা। তারা ইচ্ছে করলে নানা রকম ধাঁচে কথা বলতে পারে, নানা রকম গলা করে। আপনি ডিটেকটিভ নাকি? শিওর অ্যান্ড সার্টেন, গর্বিতভাবে হেসে জহর বলল। আর ওদিকে স্বাগতের হাত থেকে খাবার শুদ্ধ কাটা ঢং করে প্লেটের ওপর পড়ে গেল। ডোবালো, স্টুপিড জহরটা নির্ঘাত ডোবালো। বেবির চিনে চোখ দুটো সন্দেহে পিটপিট করে উঠল। বলল, আসলে আপনি কে?
ডাক্তার না ডিটেকটিভ? স্বাগত সেন না অন্য কেউ? মানে আমি মানে আর কিছু বলবার আগে পাশের টেবিল থেকে স্বাগত একেবারে হৈ হৈ করে উঠল। হ্যালো স্বাগত, এমবি পাস করে ডুমোরের ফুল হয়েছিস যে? বলতে বলতে স্বাগত উঠে জহরের টেবিলের পাশে এসে দাঁড়ালো। ক্লাবের আড্ডায় আর দেখাই হয় না তোকে। ব্যাপার কি, চুটিয়ে রুগী দেখছিস বুঝি? বিধান রায় না হয়ে ছাড়বি না দেখছি। তারপর বেবির দিকে ফিরে ঈষৎ লজ্জিত গলায় বলল, ও মাফ করবেন, আপনাদের আলাপে একটু ব্যাঘাত করলাম বোধ হয়। এই 6 ফিট লম্বা হাসি খুশি যুবকটির দিকে তাকিয়ে বেবি একটু না হেসে পারল না। না না, ব্যাঘাত কিসের? কিছু মনে করবেন না, স্বাগতের কথাই একটু উল্টো পাল্টা। আপনি জিজ্ঞেস করেছিলেন না ও ডাক্তার না ডিটেকটিভ। এক হিসেবে ডাক্তারকেও ডিটেকটিভ বলা চলে, কেননা লক্ষণ দেখে আসামির মতো রোগ ধরে ফেলাই ওদের পেশা। আচ্ছা, আর ডিস্টার্ব করবো না, ওকে? যাবার আগে দেখা করি স্বাগত। আপনার বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দেবেন না স্বাগতবাবু? শিওর অ্যান্ড সার্টেন। আমার বান্ধবী বেবি গুপ্তা আর মাই ফ্রেন্ড জহর ব্যানার্জি। আপনিও ডাক্তার বুঝি? আগে না, পোস্তায় আলুর ব্যবসা করি। স্বাগত আর দাঁড়ালো না, ফিরে গেল নিজের টেবিলে। ডিনার পর্ব চুক্তি প্রায় 9:30 বাজল। স্বাগতের দেওয়া পার্স খুলে বিল মিটিয়ে দিল জহর। জনজটলায় ভাঙতে শুরু করলো। আজকের সন্ধ্যাটা চমৎকার কাটলো, তাই না স্বাগতবাবু? শিওর অ্যান্ড সার্টেন। আমাদের এই প্রথম দেখা আমার কিন্তু মনে থাকবে অনেক দিন। আমারও মনে থাকবে। আজ রাতে আমি আর ঘুমোতে পারবো না। ঘুমোতে পারবেন না কেন? আপনি বুঝি খুব রোমান্টিক প্রকৃতির? একটা ঢেকুর তুলে জহর বলল, না মানে পেটে যা গ্যাস হয়েছে। রুমালে হাসি লুকিয়ে ফেলল বেবি। তারপর নিজের হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে বলে উঠল, রাত হলো, ওঠা যাক। এবার স্বাগত কাছে এলো। চললেন নাকি মিস গুপ্তা? গাড়ি আছে, অনুমতি করেন তো পৌঁছে দিই। ধন্যবাদ, আপনাদের কষ্ট দেব না। সঙ্গী আছে? একাই তো এলেন দেখলাম। এখানে এসে সঙ্গী পেয়ে গেলাম। ঠিক এই সময় পাশের টেবিল থেকে শোনা গেল, হ্যালো বেবি, তুই এখানে? স্বাগত দেখলো তারই টেবিলে সেই পাঞ্জাবি মেয়েটি উঠে এই দিকেই আসছে। সুন্দর বাংলা শিখেছে তো। হাসি মুখে বেবি বলল, এখনই তোকে ডাকতে যাচ্ছিলাম, আলাপ করিয়ে দিই। আমার বন্ধু স্বাগত সেন, জহর ব্যানার্জি আর কাজল মিত্র। সেন্ট মেরি কলেজে একসঙ্গে পড়তাম। দারুণ অবাক হয়ে গেল স্বাগত। এই কাজল মিত্র? কালটি আর মুটকি বেবির পাশে তাকে যেন আরও সুন্দরী লাগছে। স্বাগতের মুখ দেখে ফস করে বেরিয়ে গেল, কাজল নামটা আপনাকে মোটেই মানায়নি। আপনার নাম হওয়া উচিত ছিল কৌমুদী। শুধু যে কৌমুদী নয়, একেবারে ব্যাকরণ কৌমুদী। হাসি চাপতে গিয়ে কাজলের মুখখানা লাল হয়ে উঠল। কি ভাগ্যি যে মুদি বলেননি। আচ্ছা চলি, আয় বেবি। ছোট্ট নমস্কার জানিয়ে ওরা চলে গেল। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে জহর বলল, কাজল মিত্রের কি ডেঞ্জারাস বিউটি দেখলি? ভগবান যদি আমার বইটা একটু কমিয়ে দিতেন। কোনো জবাব দিল না স্বাগত। মনে মনে শুধু ভাবল, টেলিফোনের রং কানেকশন বেবি গুপ্তার সঙ্গে না হয়ে কাজল মিত্রের সঙ্গে হলে ক্ষতি বা কী ছিল। রাত 11টায় ফোন এলো, সেই রাত্রেই। হ্যালো, বেবি গুপ্তা বলছি। শুনছি, কি ব্যাপার? একটা সত্যি কথা বলবেন? বলবো না কেন? আপনার ধারণায় আঁকা ছবির সঙ্গে আমার মিল খুঁজে পেলেন? ভয় বলবো না নির্ভয়? নির্ভয়ে, আমি একটুও চটব না। তবে বলি, কিছুই মিল খুঁজে পাইনি। এবার আপনি সত্যি কথা বলুন, আপনার কল্পনার স্বাগত সেন আর বাস্তবে স্বাগত সেনে কতটা মিল? একেবারে উল্টো। তাহলে ঠকেছেন বলুন? আমরা দুজনেই ঠকেছি। টেলিফোনের ওপার থেকে খিলখিল হাসি ভেসে এলো। শুনবেন? ছিপছিপে গরম সাধারণ বাঙালি মেয়ের চেয়ে মাথায় লম্বা 5.5 ফুটের কাছে, গায়ে কাঁচা হলুদের আভা, বড় বড় কালো চোখে হাসি ছিকমিকি। হোমা, আপনার বর্ণনা যে আমার বান্ধবী কাজল মিত্রের সঙ্গে মিলে যাচ্ছে, ভারী আশ্চর্য তো। সত্যি আশ্চর্য। যাক, আমার চেহারা সম্বন্ধে আপনার ধারণা কেমন ছিল এখন তাই বলুন তো। বলবো, 6 ফুট দেহে ফ্যাটের বেলায় নেই, রংটা তামাটে ফর্সা, রুখু চুল পিছন দিকে উল্টানো, টিকল নাকের নিচে কুচকুচে কালো সরু গোঁফ। আরে বাহ, এই বর্ণনা আমার বন্ধু জহর বানুজ্যের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে যে।
তাই বটে। দুনিয়াটা ভারী মজার জায়গা না? ঠিক বলেছেন, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আমি কিন্তু মজাটা বেশ উপভোগ করেছি। আমিও। গুড নাইট। গুড নাইট। মজাটা যদি মমতাজ হোটেলে শেষ হয়ে যেত তবে তো মজাই থেকে যেত, সাজা হয়ে উঠত না। এখানে বেবির মেসমশাইকে আপনাদের চিনে রাখা দরকার। জ্যাঠামশাই স্বয়ম্ভু সেন ৭২ বছরে পা দিয়েছেন, বিরাট নামকরা হোমিওপ্যাথ। ৬৮ বয়স অবধি প্র্যাকটিস করেছেন, এখন দাবা খেলেন। মাথায় ৫.৫ ফুট, মুখে শ্রী অরবিন্দের মতো পাতলা দাড়িগোফ আর চোখে নিকেল ফ্রেমের চশমা। বছরে ৩ দিন স্নান করেন, আর সেই ৩ দিনই তিনি পা থেকে মোজা খোলেন। পাউরুটি, পটল ছেচকি এবং ছাগলের দুধ তার দুবেলার আহার। মেসমশাই ত্রিশঙ্কু গুপ্ত ৬৯ সবে এসে পৌঁছেছেন। সাব ইন্সপেক্টর থেকে পুলিশ কমিশনার হয়েছেন, এখন রিটায়ার্ড। ৬.৫ ফুটের কাছে লম্বা, আরেও তদনুরূপ। মুখে নিত্য খুর চালান। মাথায় চালানো দরকার হয় না, কেননা সৃষ্টিকর্তা নিজেই সেখানে খুর চালিয়ে দিয়েছেন। কি গ্রীষ্ম কি শীত, প্রত্যহ চৌবাচ্চার ঠান্ডা জলে দুবেলা স্নান না করলে তার ঘুম হয় না, এবং দুবেলা খাসির মাংস এবং মোষের দুধের ক্ষীর ছাড়া তার হজম হয় না। এহেন স্বয়ম্ভু সেন ও ত্রিশঙ্কু গুপ্তের মধ্যে এত রকমের গরমিল থাকা সত্ত্বেও কি করে যে এমন প্রগাঢ় বন্ধুত্ব হলো সেটা ভাববার কথা। আসলে মিল ছিল একটা বিষয়ে, সেটা হলো দাবা খেলার প্রতি প্রবল ঝোঁক। অকৃতদার স্বয়ম্ভু সেনের সংসারে একমাত্র ভাইপো স্বাগত ছাড়া দ্বিতীয় আর কেউই নেই। আর যদিও জ্যাঠামশাইয়ের সঙ্গে তার সাক্ষাৎ হয় কালে ভদ্রে। মমতাজ হোটেলে সেই মজার ৩ সপ্তাহ বাদে হঠাৎ একদিন স্বাগতের ডাক পড়ল জ্যাঠামশাইয়ের কামরায়। ঘরের সমস্ত কাচের সারসি বন্ধ করে স্বয়ম্ভু সেন তখন একাই দাবার চাল দিচ্ছেন। স্বাগত ঘরে এসে বলল, আমাকে ডাকছেন জ্যাঠামশাই? এই এই গজের কিস্তি। স্বাগত বলতে গেল আগে, কিন্তু তার আগেই জ্যাঠামশাই বলে উঠল, নাও নাও, সামলাও সামলাও। আমায় ডেকেছেন? নিকেলের চশমার উপর থেকে এবার স্বয়ম্ভু তাকালেন। তোমাকে ছাড়া আর কাকে ডাকবো? ভগবানকে। তিনি তো আমার ভাইপো নন। স্বাগত চুপ করে রইল। বসো বসো, কথা আছে। স্বাগত বসল। কোথায় থাকো বলো তো? আগে বাড়িতেই তো থাকি, এমবি পাশ করে এখন হসপিটালে বেরোচ্ছে। এমবি পাশ করেছো? কেন, পাশের খবর জানিয়ে আপনাকে সেদিন প্রণাম করে গেলাম। ও, তা বেশ করেছো বেশ করেছো, কিন্তু জীবনের ৬টা অমূল্য বছর আসরিক চিকিৎসা শিখে নষ্ট করলে। বড়ই পরিতাপের বিষয়। এবছর এমবি পরীক্ষায় কতজন পাশ করেছে? আগে অনেক। মানব জাতির খুবই দুর্দিন ঘনিয়ে এসেছে। মরবে মরবে। শোনো বাপু, সার্জারি ছাড়া অ্যালোপ্যাথির সবটাই ভাওতা। হ্যানিম্যান সাহেব ছাড়া মানুষকে বাঁচাতে আর জানতেন আমাদের দেশের ঋষিরা। বুঝলে? আগে হ্যাঁ। স্বয়ম্ভু আবার দাবার ছকের দিকে ঝুঁকলেন। যাচ্ছে জ্যাঠামশাই। কি জন্যে আমায় ডেকেছো তা না বলেই চলে যাচ্ছ যে? আগে আপনিই তো আমাকে ডেকে পাঠিয়েছেন। ও, ওই একই কথা। সিট ডাউন। শোনো বাবু, শিশুকাল থেকে তোমাকে আমি খাইয়ে পরিয়ে মানুষ করেছি, যত্ন করে লেখাপড়া শিখিয়েছি। তুমি মানুষ হয়েছো কি বাঁদর হয়েছো সেটা তুমিই জানো। মোট কথা, আমি আমার কর্তব্য করেছি, এবার তুমি তোমার কর্তব্য করো। বলুন কি করতে হবে? সেনহাটির সেন বংশ অতি বিখ্যাত বংশ। আমাদের সেই বংশ তোমাকে রক্ষা করতে হবে, আর রক্ষা করতে হলে তোমাকে বিবাহ করতে হবে। বিবাহ? হ্যাঁ, কেন আমি 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 কেন বিয়ে করিনি জানো? হ্যাঁ, রুগীরা আমাকে বিয়ে করতে দেয়নি। হ্যাঁ, তোমার প্রসাদ জমতে এখন অনেক দেরি। এই বেলা বিয়েটা তুমি সেরে নাও, বুঝেছো? কিন্তু জ্যাঠামশাই, আমি ভাবছিলাম FRCS ডিগ্রির জন্য বিলেতে যাব। ভারী উত্তম প্রস্তাব। একেবারে সস্ত্রীক বিলেত চলে যাও। পাত্রী আমি দেখেই রেখেছি। দেখে রেখেছেন? কবে, কোথায়? গতকাল। আমার বন্ধু ত্রিশঙ্কু গুপ্তকে চেনো নিশ্চয়ই। পুলিশ ত্রিশঙ্কু হে। হ্যাঁ, তার একটি কন্যা আছে। নিজের মেয়ে অবশ্য নয়, ত্রিশঙ্কু নিঃসন্তান, তার শালীর মেয়ে।
দেখতে শুনতে দিব্য। সেন্ট মেরি কলেজে বিয়ে পড়ছে, হিস্ট্রিতে অনার্স। মেয়েটির নাম কি যেন বললে? নেভি, না না না, বেবি গুপ্ত। হ্যাঁ, স্বাগতকে যেন বিছে কামড়ালো। ত্রিশঙ্কুরেরও খুব ইচ্ছে তোমারই সঙ্গে মেয়েটির বিয়ে দেয়। আমারও বেশ পছন্দ হয়েছে মেয়েটিকে, বুঝলে। সারসিয়াটা ঘরে স্বাগত দরদর করে ঘামতে লাগলো। কি সর্বনাশ! বেবি গুপ্তা মানে সেই গঙ্গাবক্ষে ভাসমান পয়রাকে বিয়ে করতে হবে? বুড়ো বলে কি? মেয়েটি সুবিধের নয় জ্যাঠামশাই। অসুবিধে অসুবিধে কোনখানে? হ্যাঁ, দেখতে ভালো নয়। দেখেছো নাকি তাকে? আগে দেখেছি, কোথায় দেখলে? হোটেলে। হোটেলে? তাই বলো? আজকাল অমর খৈয়াম হওয়ার শখ হয়েছে বুঝি? আগে না, ও সব শখ আমার নেই। কিন্তু লোকে তো সাদা চোখে ভুল দেখে না বাপু। আগে ভুল দেখিনি, ঠিকই দেখেছি। গুপ্ত সাহেবের মেয়ে দেখতে কদাকার। বলো কি হে ছোকরা, ত্রিশঙ্কুর মেয়ে দেখতে কদাকার? অজন্তা আটের মতো খাসা চেহারা, তুমি বলছো? তোমার পেট গরম হয়েছে তাই আবল তাবল বকছো। 3 ঘন্টা অন্তর নাক্স ভূমিকা 30 খাও, বুঝতে পেরেছ? স্বাগত বুঝল যে সারা বছর মোজা পরে আর 362 দিন স্নান না করে পেট কার গরম হয়েছে। ওই বেড অফ গঙ্গার বয়া যদি অজন্তা আর্ট হয় তাহলে তো আটে ঘেন না। মরিয়া হয়ে স্বাগত বলে ফেলল, বেবি গুপ্তাকে বিয়ে করতে আমি পারবো না জ্যাঠামশাই, আমাকে মাফ করবেন। জীবনে এই প্রথম জ্যাঠামশাইয়ের অবাধ্য হলো স্বাগত। ঘন সাদা বুড়োর তলা থেকে স্বয়ংভূ কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোমার এই অবাধ্যতা আসুরিক বিদ্যা চর্চার ফল। যাই হোক, তোমার স্বাধীন ইচ্ছায় আমি বাধা দিতে চাই না। স্বাগতের মনে হলো বন্ধ সার্সিগুলো খুলে এক ঝলকা হাওয়া এলো ঘরে। তার ইচ্ছে হলো জ্যাঠামশাইকে একটা প্রণাম করে, অথবা নতুন একজোড়া মোজা কিনে দেয়। আস্তে আস্তে সে উঠে দরজার দিকে এগোলো। চললে নাকি হে? একটা কথা তাহলে শুনে যাও বাপু। ত্রিশঙ্কুর মেয়েকে তুমি যদি বিবাহ না করো তবে আমার 2.5 লাখ টাকা সম্পত্তি, যেটা তোমাদের যৌতুক দেবো ভেবেছিলাম, কোনো ওই দাতব্য প্রতিষ্ঠানে দিয়ে দেবো স্থির করেছি। স্বাগতের হাসি ভিজে মুড়ির মতো মিইয়ে গেল। নিকেলের চশমার উপর দিয়ে স্বয়ংভূ আরো দেখে বললেন, অবশ্য দানপত্র করতে মাসখানেক দেরি আছে। ইতিমধ্যে রোজ তুমি ওই ক্যালিফস 3X খেতে পারো, বুঝেছ? খেলে রাতে ভালো ঘুম হবে, মাথা ঠান্ডা থাকবে এবং তোমার মতটাও পাল্টাতে পারে। হ্যাঁ। স্বয়ংভূ একটু হাসলেন কিনা সেটা গোফদারির আড়ালে বোঝা গেল না। দাবার উপর ঝুঁকে গজের বদলে তিনি নৌকোর কিস্তি দিলেন। এক পা করে স্বাগত ঘর থেকে বেরিয়ে গেল। তার মনে হলো তাকে যেন ফাঁসি কাঠে তুলে ফাঁসির দড়ি হাতে জ্যাঠামশাই মজা দেখছেন। 72-এ পা দিয়ে পুরো বাহাতুরে হয়েছে নির্ঘাত। পাঠক পাঠিকা, আবার ভানু গোয়েন্দার ঘরে ফিরে আসা যাক। স্বাগত বলল, এখন বুঝুন আমার অবস্থা। ওই মুটকি বেবি গুপ্তাকে বিয়ে করতে হবে ভাবলেই আমার রীতিমতো থমরসিস হওয়ার উপক্রম হয়, অথচ বিয়ে না করলে 2.5 লাখ টাকার সম্পত্তি হাতছাড়া। বুড়ো জ্যাঠামশাই কি জাতি কলেই না ফেলেছে আমায়। বুঝলাম। কেসটা খুবই ঝঞ্ঝাটিয়াস। তা কি করবেন ভাবছেন? আচ্ছা, এমন কোন উপায় করা যায় না যাতে বিয়ে না করে সম্পত্তিটাও পাওয়া যায়? কোনো চান্স নেই। ডক্টর স্বয়ং হোসেনকে আমি জানি। একবার যদি আমাশার ওষুধ দেন, টাইফয়েড হলেও খেতে হবে বাবা। নড়চড় নেই। ঠিকই বলেছেন, জ্যাঠামশাইয়ের কথার নড়চড় নেই। তাহলে কি করা যায় বলুন তো? পায়চারি করতে করতে ভানু বলল, রাজি হয়ে যান, রাজি হয়ে যান। রাজি হয়ে যাব বেবি গুপ্তাকে বিয়ে করতে? বলেন কি মশাই? সাহস দিয়ে জহর বলল, আরে ভয় কি, বেবির বডি একটু হেভি বটে, কিন্তু ডবল টেকার তো আর নয়। প্রাণ গেলেও ওকে আমি বিয়ে করতে পারবো না। আচ্ছা স্বাগত বাবু, হোটেল মমতাজে যাকে আপনি ডিনার খাইয়েছিলেন সেই মেয়েটি বেবি গুপ্তা, তাই তো? শিওর অ্যান্ড সার্টেন। কেননা ফোনে যে রঙের শাড়ি পরবে বলেছিল তাই পরেই এসেছিল। তাছাড়া তার এক হঠাৎ দেখা বান্ধবী তাকে বেবি বলে ডাকলেও শুনলাম। কিন্তু জেন্টালম্যান, আমার মনে হয় বেবি গুপ্তা নাও হতে পারে। সে কিরে ভানু?
আপনার সন্দেহের কারণ কি ভানুবাবু? প্রথম কারণ পান্তা ভাত। বেবি গুপ্তা টেলিফোনে বলেছিল পান্তা খেলে সে থাকুমণির মতো মোটা হয়ে যাবে। কে বলেনি? বলেছিল। রোগা মানুষের মোটা হওয়ার ভয় থাকে, কিন্তু মোটা মানুষের ভয় কি? আচ্ছা স্বাগতবাবু, টেলিফোনে বেবি গুপ্তার গলার আওয়াজ কেমন শোনাতো? একটু মোটা অথচ সুরেলা। আর মুমতাজ হোটেলে বেবি গুপ্তার আওয়াজ? সুর খ্যানখ্যানে। টেলিফোনে বেবি কেমন করে হাসে? খিলখিল করে। আর হোটেলের বেবি? টেনে টেনে কুঁতিয়ে কুঁতিয়ে। জেন্টালম্যান, এর পরেও আপনি বেবি গুপ্তাকে বেবি গুপ্তা বলতে পারেন কি? ওহ ভানুরে, তুই বাংলার রবার্ট ব্লেক। আপনি কি বলতে চান এই জহর যেমন নকল স্বাগত সেন সেজে গিয়েছিল, তেমনই সেদিন রাতে মমতাজ হোটেলে আসল বেবি গুপ্তার বদলে কোনো নকল বেবি গুপ্তা এসেছিল? এক্স্যাক্টলি। তারিখটা ছিল 1 এপ্রিল। দুজন হয়তো দুজনকেই এপ্রিল ফুল করেছেন, যাকে বলে একেবারে শেয়ানে শেয়ানে কোলাকুলি আর কি। তাই হোটেল থেকে ফিরে বেবি ফোনে বলেছিল আজকের মজাটা আমি উপভোগ করেছি। নারীকে দেবী বলে জানতাম, এখন দেখছি মেয়েরাও ব্লাফ দেয়। রিয়েল বেবির চেহারা সম্বন্ধে আপনার ধারণা কেমন ভানুবাবু? বেবি বোধহয় আরও হেভি, তাই হোটেলের নিচে আসতে লজ্জা পেয়েছিল। কি বলিস ভানু? অথবা হাড় গিলের মতো হাড় চিড়চিড়ে হবে। মোটকি হোক সুটকি হোক, আসল বেবিকে খুঁজে বার করতেই হবে। বেশ তো, সোজা ত্রিশঙ্কু গুপ্তর বাড়ি চলে যান, খুঁজে নিন। তা হয় না ভানুবাবু, আমার নিজেকে আগে ধরা দেওয়াই মানে এপ্রিল ফুল। কিন্তু ধরা পড়বি কেন? বেবি তো জানে যে তুই আসল জহর বারুজ্জে। ত্রিশঙ্কু গুপ্ত আমায় চেনে যে। আমি চাই আমার আসল পরিচয় ঢেকে রেখে বেবি রহস্য ভেদ করতে। সুতরাং এ কেসে রীতিমতো আপনার সাহায্য চাই, বা বলা ভালো এ কেস আপনাকেই নিতে হবে। আবার মেয়ে ছেলের কেস? এক্সকিউজ মি স্যার। নূপুর ব্যানার্জির ব্যাপারের পর আমরা পণ নিয়েছি যে নারী ঘটিত কেস আর নেব না। কিন্তু এ কেস আপনাকেই নিতে হবে ভানুবাবু, আমি ভয়ানক বিপদে পড়েছি। স্বাভাবিক। নারী হচ্ছে লাল বাতি বাবা, ডেঞ্জার সিগন্যাল। না না, এইসব ঝামেলার কেসে আমাকে প্লিজ আপনি জড়াবেন না স্বাগতবাবু, প্লিজ। না ভাই স্বাগত, স্ত্রী জাতির ব্যাপারে আমরা আর নেই। খপ করে ভানুর হাতখানা ধরে ফেললো স্বাগত। প্লিজ ভানুবাবু, আসল বেবি গুপ্তাকে আপনি খুঁজে বার করে দিন। আপনার পুরো ফিস দিতে আমি রাজি, এবং আগাম কিছু যদি লাগে আমি তাও দিয়ে দেবো। পার্স থেকে দুখানা নীল রঙের বড় নোট বার করলো স্বাগত। এক মুহূর্তে ভানু যেন শঙ্করাচার্য হয়ে গেল। ছিছি, সংসারে টাকাই কি সব? আমাদের বন্ধুত্বের মধ্যে তুচ্ছ টাকাকে আনছেন। যাকে আপনার কথা তো ঠেলতে পারি না। দিন, জহরকে দিন। নোট দুখানা হাত বদল হয়ে গেল। আপনার উপর ভরসা করে রইলাম, কিন্তু চালাকি বুদ্ধিতে একটা মেয়ে পুরুষের ওপর টেক্কা দেবে কিছুতে সহ্য হচ্ছে না। চুরুটটা দাঁতে কামড়ে নিজের বুকে বুড়ো আঙুল ঠেকিয়ে ভানু বলল, এই ভানু গোয়েন্দার অসাধ্য কিচ্ছু নেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলতে বলতে স্বাগত চলে গেল। নোট দুখানা পরম যত্নে ভাঁজ করে পকেটে রাখতে রাখতে খুশি মুখে ভানু বলল, একেই বলে বরাত জোর, বুঝলি জহর? বুঝলাম, কিন্তু একটা জিনিস কিন্তু বুঝতে পারছি না। কি? স্বাগত ঘরে আসার আগে তুই তার নাম বললি কি করে? তুই একটা গাবাট গবাট। নাম কোথায় বললাম? আরে কেস আছে তাই স্বাগত বলে অভ্যর্থনা করলাম, ব্যাস লেগে গেল। আরে বলিস কি? আচ্ছা আচ্ছা, তা কেমন করে বুঝলি যে ও বাসে এসেছে? ইডিয়েট, দেখিসনি স্বাগতের ধবধবে হাওয়াই শার্টের বুকের কাছটা ঘামের দাগ লাগা জায়গাটা কুঁচকানো? আরে বাসের ভিড় ছাড়া কি অমন হয়? হ্যাঁ, আরে ভানুরে, তুই পায়ের ধুলো দে, তুই রবার্ট ব্লেকের জ্যাঠা মশাই। ভেবে ভেবে মাথাটা গরম হয়ে গেছে স্বাগতের। শেষ অবধি সত্যি ক্যালিফার্স 3X না খেতে হয়। প্রজাপতি ঠাকুর খুবই রসিকতা করলেন। যা হোক, বাংলাদেশে কি আর কোনো পাত্রী নেই? ওই মুটি বেবির সঙ্গে গাঁটঝাড়া বাঁধতে হবে। ভীমরতি হয়েছে নিশ্চয় জ্যাঠামশায়ের। ওই তাকিয়া বালিশকে বলে অজন্তার আর্ট। বুড়ো তো কাজল মিত্তিরকে দেখেনি, দেখলে বুঝতো যে অজন্তা আর্ট কাকে বলে। কাজল মিত্তির, বৈশাখের দুপুরে যেন মেট্রো সিনেমা হল। ভাবলেও দেহমনটা জুড়িয়ে যায়। একটা নিঃশ্বাস পড়ল স্বাগতের। কি ক্ষতি হতো যদি বেবির বদলে কাজল মিত্তির ত্রিশঙ্কুর বাবুর মেয়ে হতো?
টেলিফোনে কিন্তু বেশ লাগতো বেবি গুপ্তাকে। খিলখিল হাসি আর আদুরে আদুরে কথা, একটু রংটাও ধরেছিল মনে মনে। না দেখলে হয়তো সত্যিই বিয়ে করে ফেলতো স্বাগত, কিন্তু ঈশ্বর বাঁচিয়ে দিয়েছেন। ভাগ্যিস মমতাজ হোটেলে নেমন্তন্ন করেছিল বেবিকে। ওই তাকে আবার সে সঙ্গে কি কেউ আর প্রেম করতে পারে? কিন্তু এটা কি খটকা লাগিয়ে দিল ভানু গোয়েন্দা। বেবি গুপ্তা আসল বেবি গুপ্তা নয়। এপ্রিল ফুল করতে গিয়ে নিজেই এপ্রিল ফুল হয়ে গেল নাকি স্বাগত? একটা মেয়ে অনায়াসে তাকে বোকা বানিয়ে মজা করলো, আর পুরুষ হয়ে সে তার চালাকিটা ধরতেও পারবে না? আলবাত পারবে, যেন তেন প্রকারেণ পারতেই হবে। দেখাই যাক না চেষ্টা করে। টেলিফোন গাইডের পাতায় ত্রিশঙ্কু গুপ্তের ফোন নম্বরটা খুঁজতে লাগলো স্বাগত। আর ঠিক সেই সময় তার টেলিফোনটা বেজে উঠল ক্রিং ক্রিং শব্দে। রাত তখন 11টা। রিসিভারটা তুলে নিল স্বাগত। টেলিফোনের ওধার থেকে আদুরে গলা শোনা গেল। হ্যালো, শুয়ে পড়েছেন নাকি? মেজাজটা খিচড়ে গেল স্বাগতের। একেবারে আপনি শুয়ে দিয়েছেন, আমি? সে কি, আমি তো অনেক দূরে। কিন্তু উড়ে এসে জুড়ে বসতে কতক্ষণ? মানে? আকাশ থেকে পড়লেন নাকি? আমার জ্যাঠামশাই আর আপনার মেসোমশাই মিলে আমাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন, আপনি তা জানেন না? ষড়যন্ত্র? ও, বিয়ের সম্বন্ধ? তবে ভনিতা করছিলেন কেন? বিয়ের কথায় ভীষণ চটেছেন দেখছি। কেউ চটলে আমার ভারী মজা লাগে জানেন। মজা তো লাগবেই, কিন্তু জানেন তো না যে ঘুঁটে পড়ে গোবর হাসে? মেয়েটি চুপ করে গেল, যেন মনে হচ্ছে সে নিজের মনে মনেই হাসছে। আচ্ছা, আপনি বেবি গুপ্তা না হয়ে কাজল মিত্র হলেন না কেন? তাহলে সমস্যা মিটে যেত। মিটতো না। কাজলের পছন্দ যে আপনার বন্ধু জহরবাবুকে। তাই নাকি? কাজল দেবীকে বলবেন, তাকেও জহরের দারুণ পছন্দ। বলবো, কিন্তু টেলিফোন বন্ধু, আপনার কপালে মুটকি ছাড়া শুটকি জুটবে বলে তো ভরসা হয় না। কিলকিল করে হাসির ফোয়ারার মতো ছলকে উঠল। সরু গলার কুতিয়ে কুতিয়ে হাসি নয়, মোটা অথচ সুরেলা গলার হাসি। একটু ভাবল স্বাগত, তারপর বলল, ঠাট্টা করছেন? কিন্তু বেবি গুপ্তার আসল চেহারা যদি ধরা পড়ে যায় তখন? টেলিফোনের ওধারে হালকা সুরটা একটু গম্ভীর হয়ে গেল। এই আবার কেমন কথা? আসল চেহারা তো সচক্ষেই দেখেছেন। টাকা আসল না নকল তা কি চোখে দেখেই ধরা যায় বন্ধু? বাজিয়ে দেখতে হয়। এর মানে? নারী রহস্যময়ী। কিন্তু বেবি গুপ্তা নিজেকে বেশি দিন লুকিয়ে রাখতে পারবেন কি? পুরুষের বুদ্ধি মেয়েদের চেয়েও ধারালো। তাই নাকি? বেশ, দেখাই যাক কার বুদ্ধির দৌড় কতটা। কেবল আমাদের বাড়ি আসতে পারবেন না, এটাই শর্ত। আচ্ছা, চ্যালেঞ্জটা গ্রহণ করলাম, কিন্তু আমার শর্ত হলো আপনার আসল রূপ যদি ধরতে পারি, এই মোটকা স্বাগত সেনকে এই মালা দিতে হবে। রাজি? জীবনভর চোর ধরে ধরে চোরদের প্রতি পুলিশের বোধহয় প্রাণের টান দাঁড়িয়ে যায়। হয়তো সেই কারণে রিটায়ার্ড পুলিশ কমিশনার ত্রিশঙ্কু গুপ্তের বাড়ির চোর বাগানে একদা এই বাড়ির ফটকের সামনে 1929 সালে সেই বিখ্যাত ফোর্ড গাড়িখানা কাঁপাতে হাঁপাতে এসে ফটফট শব্দে থেমে গেল। জহর একবার ভানুর দিকে করুণ চোখে তাকালো, তারপর নেমে গিয়ে ঠেলতে শুরু করলো। ভানু খিচিয়ে উঠল। আরে ঠেলছিস কেন? ইচ্ছা করেই তো থামালাম। আরে রাগ করিস না, থামলেই মনে হয় তোর গাড়ি যেন হার্ট ফেল করলো। গাড়ি থেকে নামতে নামতে ভানু বলল, এই তো বাড়ি, চলে আয়। প্রকাণ্ড বাড়ি, সামনের হাতায় মৌসুমি ফুলের চাষ, ফলের গাছ আর ফোয়ারা, ফটকে নেপালি দারোয়ান। ভানু জিজ্ঞাসা করল, গুপ্ত সাহেব বাড়ি মে হ্যাঁ? নেপালি দারোয়ান তার কুতকুতে চোখ দিয়ে দুজনের আপাদমস্তক একবার দেখে নিল, তারপর ফটক খুলে দিল। ফটকে ঢুকতেই কোথায় যেন বার দুয়েক মেঘের ডাকের মতো হাউ হাউ আওয়াজ উঠল। থমকে থেমে জহর বলল, ওরে বাবা, কুকুর! কুকুরটা কি হয়েছে? অত ভীতু হলে গোয়েন্দাগিরি চলে না, ঠিক আছে? চলে আয়। ভানুর পিছু পিছু জহর এগিয়ে গিয়ে ড্রয়িং রুমে পা দিল। চাকর জিজ্ঞাসা করল, যে আগে কাকে চাই? মেম সাহেব আছেন? আছেন। খবর দাও। আগে তার পায়ে বাত, নামতে পারবেন না। গোল গোল চোখে ভানু আর জহর পরস্পরের দিকে তাকালো। তারপর ভানু বলল, তাহলে গুপ্ত সাহেবকে খবর দাও। চাকর দোতলায় সিঁড়ি বেয়ে ওপরে উঠে গেল। ভুরুকুচকে ভানু বলল, বেবি গুপ্তার পায়ে বাদ, বাবা! স্বাগত শেষে একটা বেতর রোগীকে বিয়ে করবে?
ফ্ল্যাট হলে বাতে ফ্ল্যাট। অতএব বোঝা যাচ্ছে বেবি গুপ্তার ওজন তার চেয়েও ভারী। সিঁড়িতে চোটের আওয়াজ হলো। দেখা গেল সিঁড়ি কাঁপিয়ে 6.5 ফিট লম্বা একটা মূর্তি নেমে আসছে। পরনে ছাই রঙের ট্রাউজার, গায়ে হাত কাটা স্যান্ডো গেঞ্জি, কাঁধে আর বুকের দুপাশে লোহার গুলির মতো ডুমো ডুমো মাংস পেশি, বুলডগ প্যাটার্নের থোবড়া মুখে দাড়ি গোফ কামানো, মাথাজোড়া চুলের মরুভূমি, দাঁতের ফাঁকে পাইপ। ভানুজহর বুঝতে পারল যে ইনি ত্রিশঙ্কু গুপ্ত। চাপা সিংহনাথের মতো আওয়াজে জিজ্ঞাসা করলেন, কি চাই? জহরের বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল। ভানু অমায়িকভাবে হাসবার চেষ্টা করে বলল, আপনার সঙ্গে দেখা করতে এলাম স্যার। আপনার কন্যা মানে মিস গুপ্তা এখন কেমন আছেন? কি হয়েছে তার? শুনলাম বাতের ব্যথায় কষ্ট পাচ্ছেন। ভেরি স্যাড, ভেরি স্যাড। মাথা খারাপ? বাত আমার স্ত্রীর হয়েছে, তার বয়স 62। ভানুজহর আরেকবার পরস্পরের দিকে তাকালো। অমায়িক হাসিটা বজায় রেখেই ভানু বলল, এই সরি সরি সরি, স্লিপ অফ টাং, স্লিপ অফ জিভ। মিসেস গুপ্তা বলতে গিয়ে মিস গুপ্তা বেরিয়ে গেছে। তা মিস গুপ্তা বাড়িতে আছেন তো? কেন, বেবির সঙ্গে কি দরকার? দরকার মানে একটু কথাবার্তা। ভানু এবার জহরের দিকে আঙুল দেখালো। এ ছোকরাকে? ত্রিশঙ্কু চাপা সিংহনাদ করলেন। একে চিনতে পারছেন? অবশ্য শিগগিরই চিনবেন। ইনি হচ্ছেন স্বাগত সেন। স্বাগত সেন? লাজুক মুখে জহর গলার টাইটা নাড়াচাড়া করতে লাগলো। বুলডগ প্যাটার্ন মুখখানা দেখতে দেখতে টকটকে লাল হয়ে উঠল। পাইপটা কড়মড় করে চিবিয়ে ত্রিশঙ্কু হেঁকে উঠলেন। মাথা খারাপ? নিত্য স্বয়ম্বর ঘরে দাবায় বসেছি, আর আমায় তুমি তার ভাইপো চেনাচ্ছ? চালাকি করবার জায়গা পাওনি? 420 কোথাকার। ফর নাথিং আপনি উত্তেজিত হচ্ছেন স্যার। এত এতে প্রেশার বেড়ে যায়। মিস বেবি গুপ্তাকে একবার ডাকুন, তিনিই বলবেন ইনি স্বাগত সেন কিনা। চোপড়াও, তোমাদের ভাগ্য ভালো যে বেবি এখন বাড়িতে নেই। পীরের কাছে মামদোবাজি করতে এসেছো? মতলব কি জানো? এক্ষুনি তোমাদের জেলে পুড়ে ঘানি টানাতে পারি। ভাবি জামাইকে জেলে পুরবেন? আপনি তো বেশ হিউমার করতে পারেন স্যার। কি কি বললে? হিউমার? 6.5 ফুট ত্রিশঙ্কু এক পা এগিয়ে এলেন, আর সঙ্গে সঙ্গে ভানু আর জহর 3 পা পিছিয়ে গেল। ক্লেসিয়াস কের মতো হাতের পুরুষ্টু পাঞ্জা দেখিয়ে ত্রিশঙ্কু বললেন, কি বললে? হিউমার? একটা চড়ে তোমার গালে টিউমার বানিয়ে দেবো, তা জানো? বেরিয়ে যাও, গেট আউট। বাকি শব্দটার বলতে হলো না। চোখের নিমেষে ভানু আউট হয়ে গেল। জহরও আর দেরি করল না, কিন্তু কম্পাউন্ড পার হয়ে ফটকের মুখে আসতেই আবার সেই মেঘের ডাকের মতো হাউ হাউ আওয়াজ। মুহূর্তের মধ্যে কোথা থেকে ছুটে এলো যেন বিশাল এক অ্যালসেশিয়ান। কুকুর তো নয়, যেন সাক্ষাৎ রয়্যাল বেঙ্গল টাইগার। আগলে দাঁড়ালো ফটকের মুখ। জহর কাঠ, হাড় দুটো তার ঠক ঠক করে কাঁপছে। সামনে অ্যালসেশিয়ান আর পেছনে ত্রিশঙ্কু। কাঁপা কাঁপা গলায় জহর বলল, ভানু, ভানু রে। ফটকের বাইরে নিরাপদ এলাকা থেকে একটা জবাব এলো, এই যে আমি। আরে আমায় ফেলে চলে গেলি ভাই? কোনো ভয় নেই, পাঁচিল টপকে চলে আয়। ঠাট্টা করছিস? বুড়ি নিয়ে কি আর পাঁচিল টপকানো যায়? কুকুরের দিকে করুণভাবে তাকিয়ে জহর বলল, সরো ভাই, লক্ষ্মী শোনা সরো। বিস্কুট খাবে? কিনে দেবো? আমায় যেতে দাও। ফটক ছেড়ে কিন্তু এক চুলো নড়ল না। ভবই ভোলবার নয় রে ভানু। এক কাজ কর জহর, বড় বড় শিকারীরা যা করে, কুকুরটার চোখে চোখ রেখে হিপনোটাইজ করে পালিয়ে আয়। বিগত খানেক জিব্বার করে ফটকের মুখে থাবা গেড়ে বসে আছে সেই অ্যালসেশিয়ান। তার চোখে চোখ রেখে পা টিপে টিপে এগোলো জহর। 1 পা, 2 পা, 3 পা। হঠাৎ হাউ বলে তেড়ে এলো কুকুরটা, আর সঙ্গে সঙ্গে জহর দিল উল্টো দিকে ছুট। ব্যাস, শুরু হয়ে গেল চোর আর পুলিশের খেলা। হাঁসফাঁস করতে করতে জহর ছুটছে, আর পেছনে কুকুরটাও ছুটছে। এতক্ষণ পাথরের মূর্তির মতো অনর নেপালি দারোয়ানের কোনো চাঞ্চল্য দেখা যায়নি। এই অদ্ভুত দৌড় প্রতিযোগিতা দেখে তার ঝকঝকে দাঁতের শাড়ি দেখা গেল। চটে গিয়ে ভানু বলল,
अरे दाঁড়ায় के खाली मजा देखता हैं? तुम कैसा भोजा आदमी है? जाओ ना, कुकुर को संभालो। বাদশা। কিন্তু বাচ্চা তখন খেলায় মেতে উঠেছে। আরও দ্রুত ছুটল জহর। গাছের সাথে ধাক্কা খেয়ে ফোয়ারার পাশ কাটিয়ে মৌসুমি ফুলের বেড মারিয়ে বাচ্চাও যেন আরও মজা পেয়েছে। হাঁপাতে হাঁপাতে ঊর্ধ্বশ্বাসে ছুটল জহর, দিকবিদিক জ্ঞান হারিয়ে। হাঁপড়ের মতো হাঁপাতে হাঁপাতে জহরের পায়ে পায়ে ছুটছে বাচ্চা। এই ধরে কি সেই ধরে। সামনে একটা নিচু আমের ডাল। আশ্চর্য তৎপরতার সঙ্গে লাফ দিয়ে জহর দুহাতে ধরে ফেলে। আর রয়্যাল বেঙ্গল টাইগারের মতো সেই প্রকাণ্ড অ্যালসেশিয়ান পেছনে দুপা ভর করে দাঁড়িয়ে পরম কৌতুকে জহরের প্যান্ট কামড়ে টানাটানি করতে লাগলো। জহর বলল, আহ কি হচ্ছে, তো খুলে যাবে যে। ভানুরে, এই বোধহয় শেষ দেখা। রয়্যাল বেঙ্গল টাইগার যেন অট্টহাসি করে উঠল। তার ডাক চাপিয়ে সিংহরাজের মতো আরও একটা শব্দ ভেসে এলো, বাদশা। বাদশা এবার ড্রয়িং রুমের দিকে তাকালো, তারপর 3 লাফে ছুটে গেল সেখানে। আর তৎক্ষণাৎ আমের ডাল থেকে অতিকায় পাকা আমের মতো টুপ করে খসে পড়ল জহর। আর তারপর একদম ফটক পার গুঁ গুঁ শব্দে 1929 সালের ফোর্ড গাড়িটা স্টার্ট নিল। ভানু বলল, রং ক্যালকুলেশন। ত্রিশঙ্কু গুপ্তা যে রোজ স্বয়ম্ভূ সেনের বাড়ি দাবা খেলতে যায় অতটা খেয়াল ছিল না, তাই মিস ফায়ার হয়ে গেল। সিটে হেলান দিয়ে জহর তখনও ইঞ্জিনের মতো হাঁপাচ্ছে। হয়েছে, আরে কি হয়েছে? ধরে নে, আসল বেবি গুপ্তাকে পাওয়া গেছে। বলিস কি, পাওয়া গেছে? পাওয়া যায়নি, তবে নির্ঘাত যাবে। কি করে? সোজা উপায়, ত্রিশঙ্কুর বাড়ি থেকে বেবি গুপ্তার একটা ফটোগ্রাফ জোগাড় করলেই হবে। আবার ত্রিশঙ্কুর বাড়িতে? তুই যাস, আমায় ছেড়ে দে ভাই। আরে আহাম্মক কেউ যাবে না। স্বাগত বলবে তার জ্যাঠামশাইকে, জ্যাঠামশাই চাইবে ত্রিশঙ্কু গুপ্তার কাছে, ব্যাস এসে যাবে ফটোগ্রাফ। দেখলি কত সহজে কেস মিটে গেল। অথচ এই সহজ উপায়টা আমারই মনে আসেনি। বড় গোয়েন্দারের লক্ষণ এই। গুটি গুটি জ্যাঠামশাইয়ের ঘরে পা দিল স্বাগত। পটল ছেচকি দিয়ে পাউরুটি চিবোচ্ছেন স্বয়ম্ভু। প্রতিটি গ্রাস 22 বার চিবিয়ে খাওয়াটাই হচ্ছে তার অভ্যাস। আর চোখে তাকিয়ে মুখের গ্রাসটা আরও 17 বার চিবিয়েই গিলে ফেললেন। বললেন, কে? হ্যাঁ, কি মনে করে? না ডাকলে তো এমুকো হও না। আপনাকে দেখতে এলাম জ্যাঠামশাই। বটে বটে, তা আমি কি চিড়িয়াখানা সাদা বাঘ যে দেখতে এসেছ? চিরকাল আমায় দেখছেন ওই হানিম্যান সাহেব, হ্যাঁ চিরকাল। আর শেষকালে দেখবে যমরাজার পেয়াদা। তুমি দেখবার কে? কে? বোকার মতো চুপ করে দাঁড়িয়ে রইল স্বাগত। হাত খচ্ছা ফুরিয়েছে নাকি? আগে না। তবে শুভাগমনের কারণটা কি? বিয়ে সম্পর্কে তোমার মত পাল্টেছে? ঠিক বলছিলাম কি, একখানা ফটোগ্রাফ যদি আনিয়ে দেন। ফটোগ্রাফ? কার? বেবি গুপ্তা। ও, ত্রিশঙ্কুর মেয়ের। তুমি তো তাকে সচক্ষে দেখেছো বললে। আগে দেখেছি। তাহলে আবার ফটোগ্রাফ কি হবে? হয়তো ভুল। আবল তাবল বকছো কেন হে ছোকরা? এই সেদিন বললে ঠিক দেখেছি, আবার আজ বলছো ভুল দেখেছি। পেট গরমের লক্ষণ, পেট গরমের লক্ষণ। ওই নাক্স 30 নিয়মিত খাচ্ছ তো নাকি? আগে খাইনি, খাবো। তা খাবে কেন? তোমরা যে আসুরিক চিকিৎসার ভক্ত, গেল দেশটা। গরম দুধের বাটিতে থার্মোমিটার ডোবালেন স্বয়ম্ভু। তারপর টেম্পারেচার দেখে দুধে পাউরুটি ফেললেন। কাকে দেখতে হয়তো কাকে দেখে ফেলেছি, তাই বলছিলাম মিস গুপ্তার 1 কপি ফটো। দুধে ভেজা পাউরুটিটা মুখে তুলতে গিয়ে হঠাৎ থেমে গেলেন স্বয়ম্ভু। ঠান্ডা গলায় বললেন, সচক্ষে ফটো দেখতে চাও? বুড়ো জ্যাঠার কথায় বিশ্বাস হয়নি বুঝি? ভালো ভালো। মনে মনে স্বাগত বলে উঠল। এই সেরেছে। তারপর তাড়াতাড়ি মুখে বলল, আগে না, আমি তো বলিনি জ্যাঠামশাই। তোমাকে বলতে হবে কেন? আমি কিছু বুঝি নে ভাবছো? শোনো হয় ছোকরা, ফটো টটো পাবে না বাবু। ত্রিশঙ্কুর মেয়েকে যদি বিয়ে করতে চাও তবে এই বুড়োর কথাতেই বিশ্বাস করতে হবে। তা নইলে যাও, নিজের পছন্দসই উর্বশী কিন্নরী ধরে নাও গে, যাও। স্বয়ম্ভু চামচ দিয়ে দুধ আর পাউরুটি সজোরে নাড়তে নাড়তে কাই করে ফেললেন। গুটি গুটি এসে আবার গুটি গুটি বেরিয়েও গেল স্বাগত। এক বাজি হবে না গিয়ে?
স্বয়ম্ভু দাবার ছক পাতলেন। সিংহনাথের ত্রিশঙ্কু বললেন, এদিকে যে বাজিমাত হতে বসেছি সে খবর রাখো। বটে বটে, কিরকম? গোয়ান মেয়েটা কি বলে জানো? বলে স্বাগতকে বিয়ে করব না। কারণ? কারণ জিজ্ঞেস করেছিলাম। বেবি বললে ওকে দেখলেই আমার হাসি পায়। তোমার ভাইপোকেই বা কী শিক্ষা দিয়েছো স্বয়ম্ভু? আমার মেয়ে কদাকার। আহা, চড়ছো কেন? ওদের দুজনের মাথায় কোথাও একটা গোলমাল আছে নিশ্চয়ই। যাকে, মেয়ের কথা শুনে তুমি কি বললে? বললাম দেখলেই কান্না পায় এমন পাত্র পাই কোথায়? স্বাগতকেই বিয়ে করতে হবে। বেবি কি বললে? সাংঘাতিক। বললে আমি তাহলে বিষ খাবো। বলো কি, বিষ? হুম। আশকারা দিয়ে মেয়ের মাথাটি খেয়েছো। আবার যাকে, তুমি কি বললে? বললাম কেন অনর্থক পয়সা খরচা করবি মা? আজকাল বিষও ভেজাল। কেমন, ঠিক বলিনি? নিশ্চয় নিশ্চয়। সরু আর মোটা আওয়াজে দুই বুড়ো হেসে উঠলেন। স্বয়ম্ভু বললেন, কিন্তু আমি কেমন চাল চেলেছি বলো? বাবাজিকে আর ট্যাপও করতে হচ্ছে না। চাল তো চেলেছ, স্বাগতর মত বদলেছে। সম্পত্তি বদলাতেই হবে, হ্যাঁ, নইলে ওই অ্যাটর্নিকে ডেকে সোজা দানপত্র করে দিয়ে দেবো। কাকে? নিখিল ভারত গো সেবা প্রতিষ্ঠানকে। আমিও তাই করব ডাক্তার। আমার 1.5 লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স গরুদেরই দিয়ে দেবো। তবু মেয়ের অবাধ্যতা সইব না। কবি নেই। আমার নাম দুধে ত্রিশঙ্কু। আমারও নাম ঘুঘু স্বয়ম্ভু। আরে আরে, পাইপ ধরাচ্ছ কেন? তা আমাকে ধোঁয়ায় আমার সব ওষুধপত্র নষ্ট হয়ে যাবে যে। ওহো, ওষুধ? মাথা খারাপ, কিচ্ছু হবে না। তেলাপোকা আবার পাখি, হোমিওপ্যাথি আবার ফুলিশ। কি বললে? হ্যানিম্যান সাহেবের অপমান? তুমি পুলিশ নও? মুখ সামলে। পুলিশের অপমান কিন্তু সইব না। যাকগে, একাত হয়ে যাক। স্বয়ম্ভু দাবার চাল দিলেন। ত্রিশঙ্কু পাল্টা চাল দিয়ে বললেন, আজকালকার ছেলেমেয়েগুলো আমাদের আর মানতে চায় না হে। ভাবে আমরা ওল্ড ফুল। আরে বাবা, মরা হাতিও লাখ টাকা। কি বলো ডাক্তার? লাখ টাকা নয়, আমার 2.5 আর তোমার 1.5 মিলিয়ে 4 লাখ টাকা। স্বাগতের গলায় গভীর আক্ষেপ। 4 লাখ টাকা গরুতে ভোগ করবে, আর আমি হাঁ করে তাই দেখব। নার্ভাস হবেন না, নার্ভাস হবেন না, দেখুন না কি হয়। ভানু বলল, আর কবে দেখব ভানুবাবু? দেখতে দেখতে 1 মাস হয়ে এলো, আর মোটে 7 দিন বাকি। জহর বলল, চোখ কান বুঝিয়ে বেবি গুপ্তাকে বিয়ে করে ফেললেই তো লেটা চুকে যায়। কি বাজে বকছিস? আহা, সে তো আর আসল বেবি নয়। ওটাই তো তোদের অনুমান, প্রমাণ কই? আসলে বেবি যদি সত্যি বয়া হয়? মন্দ কি? এই বয়া ধরেই সংসার সমুদ্রে ভাসবেন। আর আপনারা সবাই হাসবেন? না, জ্যাঠামশাইয়ের সম্পত্তিটা নেহাতি বেহাত হয়ে গেল দেখছি। এখনও আপনি বেবি গুপ্তাকে খুঁজে বার করতে পারলেন না। ধৈর্য ধরুন স্বাগতবাবু, ধৈর্য ধরুন। আপনি এত স্লো হলে ধৈর্য কি আর থাকে মশাই? স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। এই ভানু গোয়েন্দার অসাধ্য কিছুই নেই জানবেন। মানে পার্সটার সঙ্গে আছে। পার্স? ও, টাকা? ছি 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 ছি, বারবার টাকার কথা তোলেন কেন? ওতে মনে পাপ ঢোকে। অত কিন্তু হচ্ছেন কেন? দরকার হলেই চেয়ে নেবেন কোন। পার্স থেকে আবার 2খানা বড় নোট বেরোলো। ভানু মুখ ফিরিয়ে বলল, ও আমি ছোব না, আপনি জহরকে দিন। আরে ভানুর আবার সে বিষয় আসক্তি নেই, টাকা ভাঙিয়ে না দিলেও ছোঁয়ও না। স্বাগত চলে যেতেই জহর বলল, ক্যাশ তো রেগুলার আসছে, তা কেসটা কিরকম বুঝছিস? হবে তো? কড়া একটা চুরুট ধরিয়ে ভানু কিছুক্ষণ পায়চারি করল, তারপর বলল, একটা প্ল্যান এসেছে মাথায়। কি? কাল ভোরে ত্রিশঙ্কু গুপ্তার বাড়ি। আবারও বাড়ি? আমি নেই ভাই। তুই একটা আস্ত লেডা গাপছার। ত্রিশঙ্কুর বাড়িতে আমরা যেতে যাব কেন? গালে টিউমারের শখ হয়েছে? তবে যাব তার বাড়ির সামনে। রাস্তায় দাঁড়িয়ে বাড়ির ওপর নজর রাখতে হবে।
বেবি গুপ্তা তো পর্দাসীন নয়, কোনো না কোনো সময় তো নিশ্চয়ই বেরোবে অথবা জানলায় দাঁড়াবে। ও, একেই বলে গোয়েন্দার ব্রেন। আমার খুব ভালো ব্রেন, বুঝলি? স্কুলে অঙ্কের মাস্টারের গাঁটটা খেয়ে খেয়ে ড্রেন হয়ে গেছে। ভোর 5টা থেকে ফুটপাতের ধারে দাঁড়িয়ে রয়েছে ভানু। পাশে রয়েছে পুরনো পাজরসার ফোর্ড গাড়ি। পরপর 3বার পেতলের কলসির চাও খেয়েছে জহর, কিন্তু তবু ঘুম ছাড়েনি। নাকের সেই বাইব্যাগ সমানে বেজেই চলেছে ঘোরাত ঘোরাত করে। জহরের পাশে ভানু বসে, নড়ছে না, চোখে বাইনোকুলার। রাস্তার ওপাশে ত্রিশঙ্কু গুপ্তের বাড়ি। বেলা 10:30 নাগাদ ভানু হঠাৎ নড়ে চড়ে উঠল, চাপা গলায় ডাকলো, জহর, এই জহর। জবাবে শোনা গেল ঘোরাত ঘোরাত শব্দ। ভুরুতে কনুয়ের গুঁতো খেয়ে ধর্মড়িয়ে জেগে উঠল জহর। হ্যাঁ, আরে আরে ডাকছিস কেন? দেখেছিস? কি? কোথায়? আরে সামনে তাকা না। সামনে তাকাতেই জহরের ঘুম ছেড়ে গেল। দেখল যে ত্রিশঙ্কু বাড়ির ফটক থেকে বেরিয়ে আসছে একটি মেয়ে। দোহারাকরণ, রংটা বেশ মাজা মাজা, মুখশ্রী ঢলঢলে। চোখ দুটো কেমন সেটা বোঝা যায় না, কালো চশমায় ঢাকা। পরনে ছাপা শাড়ি গায়ে লতিয়ে রয়েছে, হাতে কালো ভ্যানিটি ব্যাগ। বয়স বড়জোর 25। ভানু বলল, বেবি গুপ্তা, সে ছাড়া ও বাড়ি থেকে আর কে বেরোবে? শিওর অ্যান্ড সার্টেন। কাম অন, কুইক। গাড়ি থেকে নেমে দুজনে এগিয়ে গেল। সামনে দাঁড়িয়ে অমায়িক মুখে ভানু বলল, নমস্কার। গুড মর্নিং। মেয়েটি যেন একটু থতিয়ে গেল, বলল, আপনাদের চিনতে পারছি না তো। বারবার কথাও নয়, আমরা কিন্তু আপনাকে ঠিকই চিনতে পেরেছি মিসেস গুপ্তা। মিস গুপ্তা? কে মিস গুপ্তা? কেন ছলনা করছেন দেবী? আপনি তো আসল বেবি গুপ্তা। শিওর অ্যান্ড সার্টেন। একটানে কালো চশমাটা থেকে চোখ সরিয়ে নিল মেয়েটি, বলল, আপনারা পাগল নাকি? পাগল আমরা নই দেবী, বরং আপনি স্বাগতকে পাগল করে তুলেছেন। স্বাগত? সে আবার কে? এখনো ছলনা? আপনার টেলিফোন বন্ধু, আপনার ভাবি স্বামী ডাক্তার স্বাগত সেন। বাজে কথা বলবেন না, সরে যান। গটগট করে মেয়েটি এগোলো। পেছনে গিয়ে ভানু বলল, শুনুন শুনুন দেবী, আপনি যা ভাবছেন তা নয়। আসল স্বাগত নয়। মা কালী দিব্যি, আমি নই। আসল স্বাগত যেন কার্তিক মাইনাস ময়ূর। কেন বেচারাকে ভোগা দিয়ে ভোগাচ্ছেন বলুন? বিয়েটা করে ফেলুন না। ননসেন্স! বলছি আমি বেবি গুপ্তা নই। বেবি গুপ্তা নন? তবে কে? আমি রেবা হাজরা, প্রাইভেট নার্স। মিস্টার গুপ্তের স্ত্রীকে নার্স করি। ভানু জহরের মুখটা বেলুনের মতো চুপসে গেল। রেবা হাজরার গলা চরমে উঠেছে। আপনাদের মতলব আমি বুঝতে পারিনি ভাবছেন? দাঁড়ান, এক্ষুনি পুলিশকে ডাকছি। আরে মিস ফায়ার, কেটে পড়। একে কলকাতার রাস্তা, আর তার উপর বেলা 10:30। দেখতে দেখতেই ভিড় জমে গেল। একজন সন্ডা মার্কার লোক এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, দেখুন না, দুটো বজ্জাত গুন্ডা। কিন্তু গেল কই? ওই যে। ভানুর গাড়িখানা দেখিয়ে দিল রেবা। দাঁড়ান, মজার টের পাওয়াচ্ছে বাছাধনদের। সন্ডা মার্কার লোকটির নেতৃত্বে হৈ হৈ করতেই ভিড় এগিয়ে গেল। জহর তখন প্রাণপণে গাড়ি ঠেলছে। খালি গাড়ি গো গো করে, স্টার্ট আর নেয় না। হৈ হৈ শব্দ শুনে ভানু তাড়া দিল। চোরে ঠেল এসে পড়লো যে। হাঁসফাঁস করতে করতে জহর আরও জোরে ঠেলতে থাকে। কড়া রোদে দর করে খামতে লাগলো সে। গো গো ভটভট করে গাড়িটা শেষ অবধি স্টার্ট নিল, আর ভিড় একেবারে তখন কাছে এসে পড়েছে। জহর ছুটে এসে ভানুর একপাশে বসতেই বাপরে মায়েরে আর্তনাদ করতে করতে 1929 মডেলের ফোর্ড গাড়িখানা নাগালের বাইরে চলে গেল। আমি ডাক্তার শ্রীযুক্ত স্বয়ম্ভু সেন। আমার যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি সজ্ঞানে ও স্বেচ্ছায় নিখিল ভারত গোসেবা প্রতিষ্ঠানকে বিনা শর্তে দান করিলাম। অ্যাটর্নি বঙ্কুবিহারী খাস্তাগি দানপত্র পড়া শেষ করলেন। মোটা ফ্রেমের চশমার কাজ চাপকানের খুঁট দিয়ে মুছতে মুছতে জিজ্ঞাসা করলেন, ঠিক। আমার সম্পত্তির একটা দানপত্র তৈরি করতে হবে, বুঝলেন কুস্তিগির মশাই? খাস্তাগির
এই খাস্তাগিরিটা বঙ্কু বিহারীর হতো। আচ্ছা, ছাগ সেবার জন্য কোনো প্রতিষ্ঠান নেই? সম্পত্তি গরুদের দেওয়ার চেয়ে ছাগলে দেওয়া ভালো। আরে রাখো তোমার প্রোটিন। খাসির মাংস হচ্ছে বীরের খাদ্য, আর গরুর দুধ খায় পেট্রোকা বাচ্চা আর বুড়োরা। পুলিশ বটে, গরুর মর্ম তুমি কি বুঝবে হে আকাট? খবরদার, তোমার হানিম্যান সাহেবকে ছাড়বো না কিন্তু। তৎক্ষণাৎ নরম হলেন স্বয়ম্ভু, বললেন, যাকে এক হাত দাবায় বসা যাক, কি বলো? একটা কথা বলেছিলাম ডক্টর সেন, ভাইপোর ওপর রাগ করে সম্পত্তি দান করা কি ভালো হচ্ছে? হাজার হোক, স্বাগতকে আপনি ছেলের মতো করে মানুষ করেছেন। মানুষ করিনি, বাঁদর করেছি, বাঁদর। সম্পত্তি বাঁদরকে দেওয়ার চেয়ে ওই গরুদের দেওয়া অনেক ভালো। ত্রিশঙ্কুর মেয়েকে আমি পছন্দ করলাম, আর বাবুর পছন্দ হলো না। বিয়ে করিনি বলে আমি যেন মেয়ে চিনি না। অথচ 3-3টে বিয়ে করেও আমি মেয়ে জাতকে চিনতে পারলাম না। অমন সোনার টুকরো ছেলে স্বাগতকে দেখলে বেবির নাকি হাসি পায়। এ কখনো সহ্য করা যায়? আপনি বলুন না কুস্তিগির মশাই। ভুলটা আবার শুধরে দিলেন বন্ধুবিহারী। দাবার চাল দিতে দিতে স্বয়ম্ভু বললেন, আমার যে কথা সেই কাজ। স্বাগতকে পুরো 1 মাস সময় দিয়েছি। মাস খাবার হতে এখনো 3 দিন বাকি। 1 তারিখে সই করব। হ্যাঁ। ভানু বলল, আরে ঘাবড়াচ্ছেন কেন? এখনো 3-3টে দিন বাকি। 3-3টে মানে 72 ঘন্টা, 72 আওয়ার্স, 4320 মিনিট। চাঁদে বেরিয়ে আসা যায়। হ্যাঁ, স্বাগত বলল, রাখুন মশাই চাঁদ, তার আগে আমায় ফাঁদে দেখতে হবে। অ্যাটর্নি দানপত্রে ড্রাফটটা রেডি করে ফেলেছে, তা জানেন? অথচ আজ আপনার আসল বেবি গুপ্তাকে খুঁজে পাওয়া গেল না। না, শেষ অবধি ডুবলাম আমি। হাত পা এলিয়ে স্বাগত ধপ করে চেয়ারে বসে পড়ল। ভানু বলল, নার্ভগুলোকে সতেজ রাখুন স্বাগতবাবু, চা খান, চা খান। সুইচ টিপতেই বোমা ফাটার আওয়াজ, ঘণ্টাকর্ণের প্রবেশ। চা। সঙ্গে সঙ্গে ঘণ্টা ভানুর পা টিপতে বসে গেল। জহর চেঁচিয়ে উঠল, ধুর তোর, পা নয় চা, চা নিয়ে আয় চা। অদৃশ্য একটা কাপ মুখে তুলে দেখালো জহর। যেতে যেতে ঘণ্টা হেসে বলল, ও, তা আগে বললেই হতো। আশ্চর্য, বেবি গুপ্তা যেন ছানার খাবার আছে, অথচ দেখা যায় না। আর বেবি ফটোর জন্য আরেকবার জ্যাঠামশাইকে বল না। বলে কোনো লাভ নেই, জ্যাঠামশাই আমার উল্টা বুঝলি রাম। তার চেয়ে তোরা আবার গিয়ে গুপ্ত সাহেবের বাড়িতে নজর রাখ, এবার নিশ্চয়ই দেখা পেয়ে যাবি। আবার সেই ত্রিশঙ্কুর বাড়ি? আমরা ওতে নেই ভাই, তুই বরঞ্চ নিজে গিয়েই। কিছুতেই না, বেবি গুপ্তা আমাকে চ্যালেঞ্জ করেছে, আর আমি আগেই ধরা দেব? আমি পুরুষ না? নিভে যাওয়া চুরুটটা দাঁতে কামড়ে ভানু গুম হয়ে কি যেন ভাবছিল, বলল, ঠিক আছে, আমরাই যাব। বলিস কি, রেবা হাজরাকে ভুলে গেলি? ফের দেখতে পেলে পাড়ার লোকেরা কিন্তু আমাদের পিঠে দুগ্গা দুগ্গা বলে পুজোর ঢাক বাজাবে। আহা, ঘাবড়াচ্ছিস কেন? লোকে আমাদেরই চিনতে পারবে না। চিনতে পারবে না? না জেন্টালম্যান, আমার নাম ঝানু গোয়েন্দা বানু রয়। হ্যাঁ, রবার্ট ব্লেকের একমাত্র শিষ্য। যান যান, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। পার্সটা আবার ফেলে আসেননি তো? স্বাগতের পকেট থেকে পার্স বেরোতে দেরি হলো না, এবং পার্স থেকে খান 2 বড় নোট। জিভ কেটে ভানু বলল, ই বাবা, ছি 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 ছি, না 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 না, আমি ছোব না। টাকা যে হাতের ময়লা, এক পরমহংসদেব জানতেন, আর এই পাতিহংস ভানু রায় জানে। দে, আমাকেই দে। ঢোলক বেশে ভানু আর নারী বেশে জহর এগিয়ে গেল বেবি গুপ্তার বাড়ির সামনে। গল্পটি বড় হওয়ার জন্য গল্পটিকে 2টি ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্বটি 2 দিনের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা হবে। দ্রুত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং প্রথম পর্বটি আপনাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।